বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি দর্শক মন্ডলী, আজ 21শে ফেব্রুয়ারি 2026 দর্শক নন্দিত জনপ্রিয় নবীনগরের কথা ভার্চুয়াল লাইভ টক শোর ৫ম বর্ষপূর্তি। আজ থেকে ৫ বছর আগে ঠিক এই দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2021 সালে নবীনগরের কথার এই ভার্চুয়াল লাইভ টক শো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। আজ আপনাদের সকলের দোয়া ও সর্বত সহযোগিতায় নবীনগরের কথার টক শো ৫ম বর্ষপূর্তিতে পদার্পণ করল। এরই মধ্যে নবীনগরের কথার গত ৫ বছরে সমসাময়িক নানা বিষয়ের উপর ৪২৪টি লাইভ টক শো প্রচারিত হয়। আজ নবীনগরের কথার ৪২৫তম পর্ব। এই পর্বে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর বিশেষ করে আজকে মহান 21শে ফেব্রুয়ারি এই ভাষার জন্য, বাংলা ভাষার রক্ষার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে, সেই রফিক, সালাম, জব্বার, বরকত সহ আরো অনেকে, তাদের সেই আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদের আত্মার প্রতি দোয়া কামনা করছি, মাগফিরাত কামনা করছি। শ্রোতৃমণ্ডলী, আজকে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে নবীনগরের কথার ৪২৫ পর্বের বিশেষ এই লাইভ টক শোতে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন নবীনগরের কথার সম্পাদক, জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সাবেক সাংবাদিক, বর্তমানে দেশের প্রভাবশালী জাতীয় দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি, নির্ভীক সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অঙ্কুর পরিবারের প্রিয় উপদেষ্টা, আমাদের প্রিয়ভাজন শ্রী গৌরাঙ্গ দেবনাথ অপু। তাকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শ্রোতৃমণ্ডলী, আজকের অনুষ্ঠানে একটু ব্যতিক্রমতা আপনারা লক্ষ্য করছেন, কারণ এই অনুষ্ঠানটি মূলত যিনি সবসময় সঞ্চালনা করে থাকেন তিনি হয়েছেন আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, যার কাছ থেকে শুনবো এই নবীনগরের কথার বিগত ৫ বছরের পিছনের গল্পগুলো। অতএব দর্শক, আপনারা সবাই যুক্ত হয়ে যান, লাইক, কমেন্ট, শেয়ার, স্টার ইত্যাদি দিয়ে আমাদের এই লাইভটিকে প্রাণবন্ত করে তুলুন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যে যে অবস্থায় আমাদের আজকের এই আয়োজনটি দেখছেন, এই চমৎকার টক শোটি দেখছেন, নবীনগরের কথার গল্প শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন অথবা পরবর্তীতে আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সকলকে নবীনগরের কথা এবং প্রিয় গৌরাঙ্গ দেবনাথ অপু দাদার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কথা যার কাছ থেকে শুনবো তিনি অপেক্ষায় রয়েছেন আমাদের প্রিয় গৌরাঙ্গ দেবনাথ অপু দাদা। আজকে শুনবো তার অত্যন্ত কষ্টে গড়া নবীনগরের কথার সেই বিগত দিনের ইতিহাসগুলো শুনবো, পিছনের গল্পগুলো শুনবো এবং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই গল্পে নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করার একটি পরিকল্পনা নিয়েছি এবং আপনারাও যারা দর্শক আছেন, আপনাদের যদি কিছু বলার থাকে, অনুষ্ঠান সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর আমাদের প্রিয় গৌরাঙ্গ দাদার কাছ থেকে জানার জন্য। দর্শক, তাহলে প্রথমেই আমি আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে আমাদের প্রিয় গৌরাঙ্গ দাদা আজকে আমাদের দর্শকদের জন্য কি বলতে চাচ্ছেন। গৌরাঙ্গ দাদা, আমাকে শুনতে পাচ্ছেন কি? অনেক ধন্যবাদ, একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। প্রিয় আনিসুল হক রিপন, এই সময়ের ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত নন্দিত একজন সঞ্চালক, অঙ্কুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আমার অত্যন্ত একজন প্রিয়ভাজন মানুষ। আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 21-এর রাতে আজকের এই বিশেষ টক শোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল ভাষা শহীদদের প্রতি, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা বলতে চাই। শুরুতেই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আনিসুল হক রিপন আপনাকে, যে আপনি আজকের দিনে অন্তত আমাকে দুটো কথা বলবার সুযোগ করে দিয়েছেন। আজ নবীনগরের কথার ৫ম বর্ষপূর্তি, অর্থাৎ আমরা ৫ বছর পেরিয়ে আগামীকাল ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করি।
আমি অনুষ্ঠানটি শুরু করেছিলাম ঠিক আজকের দিনে 2021-এর 21শে ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি, এটি ছিল নবীনগরের কথার ভার্চুয়াল টক শো আমাদের স্লোগান। এবং এটি পরীক্ষামূলকভাবে 5 বছর আগে শুরু করবার পর দেখতে দেখতে ইতিমধ্যে আমরা 424টি পর্ব শেষ করেছি। আজকে নবীনগরের কথা 425 পর্ব। রিপন ভাই, এটি সত্যি আমার জন্য একটি বিশেষ মাইল ফলক ঘটনা। এই কারণে বলবো যে নবীনগর একটি ছোট্ট উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলার একটি উপজেলা। আমি বিগত 5 বছরে, যদিও এটি নবীনগরের কথা, হঠাৎ করে এই ফেসবুক পেজটি কেউ দেখলে ভাববে যে শুধু নবীনগরের কথাই হয়তোবা এটির মধ্যে প্রচারিত হয়, কিন্তু বিগত 5 বছর যারা আমাদের সঙ্গে ছিলেন, নিয়মিত আমাদের টক শো গুলো দেখেছেন, তারা কিন্তু জেনেছেন যে নবীনগরের কথা নামকরণ থাকলেও এটি কিন্তু দেশে এবং বিদেশে বহু মানুষ এই টক শোতে যুক্ত হয়েছেন, এবং আমরা কিন্তু সমসাময়িক শুধু বাংলাদেশের ঘটনায় না, বাইরের ঘটনা নিয়েও কিন্তু বহু টক শো করেছি। যে জন্যই অনেকে ইতিমধ্যে আমাকে বলেছেন যে নবীনগরের কথা নামকরণটি আমি যেন চেঞ্জ করে অন্য একটি নামকরণ করি, যেহেতু এটি শুধু নবীনগরের কথাই বলে না, এটি দেশবাসীর কথা বলে, এটি বিশ্ববাসীর কথা বলে। এবং অনুষ্ঠানের শুরুতে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে কয়েকটি নাম স্মরণ করতে চাই রিপন দা, আপনাকে সাক্ষী রেখে, এবং আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন কিংবা রেকর্ড যারা দেখবেন। 5 বছর আগে কিন্তু আমার পক্ষে এই অনুষ্ঠানটি শুরু করার কোনো সুযোগ ছিল না। যদি এই অনুষ্ঠানের মূল যিনি উদ্যোক্তা, মূল কারিগর, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই পার্থরাজ দেব আমাকে এই অ্যাপসটি তৈরি করে না দিতেন, এবং মূলত আমার একটি ইচ্ছে ছিল যে আমি একটি টক শো পরিচালনা করব, এবং এই টক শো পরিচালনা করতে গিয়ে আরেকটি নাম আজকে খুব কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই, সেটি হচ্ছে ব্যারিস্টার আশরাফ রহমান। মূলত তিনি নবীনগরে ভার্চুয়াল এই টক শো লাইভ গুলো শুরু করেছিলেন কোভিড-19 যখন শুরু হয়। তখন আমরা যখন ঘর থেকে বের হতে পারি না, ঠিক সে সময়ে ঘরে বসে আমরা এই ফেসবুকে সারাক্ষণ আবদ্ধ থাকতাম। ওই সময়টাইতেই ব্যারিস্টার আশরাফ রহমান এই টক শো গুলো চালু করেন। আজকে তাকেও আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি যে তার সে সময়কার এই টক শো গুলোতে আমি অতিথি ছিলাম, নিয়মিতভাবে নানান বিষয়ের উপর আলোকপাত করতাম। এরপর আমার কেন জানি মনে হলো যে আমিও তো এই ধরনের একটি টক শো আয়োজন করতে পারি। কারণ ব্যারিস্টার আশরাফ আমাকে বলতেন যে দাদা, আমার পক্ষে তো গেস্ট কি বলে আনা সম্ভব না, কারণ আমি কারোর সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, বিশেষ করে প্রথম আলোর মতো একটি পত্রিকায় সাংবাদিকতা করার কারণে আপনার অনেক লিঙ্ক আছে, আপনি শুধু গেস্ট আমাকে সিলেক্ট করে দিবেন, আমি এই কাজগুলো করব। তারপর আমার মনে হলো সে মাঝে মাঝে অফ হয়ে যায়, তখন আমি একটি সমস্যা। রিপন দা শুনতে পাচ্ছেন? সামান্য একটু সমস্যা ছিল, রিপন দা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু সমস্যা হয়েছিল, অন্তত একটা কল আসছিল, 1 মিনিট পর্যন্ত একটা কল আসছিল, পরে আমি কেটে দিয়েছি। তো যাই হোক, আপনি জনাব ব্যারিস্টার আশরাফের কথা বলছিলেন আর কি, আমরা সেগুলো শুনছিলাম। ব্যারিস্টার আশরাফ রহমান যখন এটি শুরু করে কোভিড-19 এর সময়, তখন মাঝখানে সে বন্ধ করে দেয়। তখনই আমার কাছে মনে হয়েছে যে এটি তো অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান, এটি তো আমি করতে পারি। তখনই পার্থরাজ দেব, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের পাশের বাড়ির ছেলে, আমার গুরু ভ্রাতা, তাকে আমি ঘটনাটি যখন বললাম, তখন সে আমাকে বললো যে দাদা, আপনি যদি করতে চান আমি আপনাকে নবীনগরের কথার একটি অ্যাপ তৈরি করে দিব, এবং সেই অ্যাপ দিয়ে আপনি কাজ শুরু করবেন। এবং তখনই কিন্তু পরীক্ষামূলকভাবে 2021 সালের 21শে ফেব্রুয়ারি আমি শুরু করেছিলাম। আমার মনে আছে সেই অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রথম আলোর সাদাত, ডেইলি স্টারের মাসুক হৃদয়, ভৈরবের বিখ্যাত সাংবাদিক, প্রথম আলোর সুমন মোল্লা, এবং আমরা একটু সাউন্ড একটু ডিস্টার্ব পাচ্ছি দাদা। মাঝে মাঝে ওই যে কল ঢুকে যাচ্ছে, যে কারণে
মানে মানুষের একটা সমস্যা হচ্ছে যখন আপনি কলটা কেটে দেবেন তখন আসলে বোঝা উচিত এটা কমন সেন্সে যে নিশ্চয়ই এই ভদ্রলোক কোনো বিজি অবস্থায় আছেন, তারপরে বারবার কল দেয় আর কি। আসলে এই কারণেই মূলত আমি এই টক শোটা শুরু করি এবং সেই জন্য অবশ্যই পার্থরাজ দেব এবং বেশরা আশরাফুর রহমানকে আমি খুব আজকে স্মরণ করি, এবং আরেকটি নাম সেটি হচ্ছে সুভাষ সাহা। সুভাষ দাও এই টক শো গুলো শুরু করেছিলেন কিন্তু তিনিও আসলে কন্টিনিউ করতে পারেননি, সেটি তিনি বন্ধ করে দেন। পরবর্তীতে আমি তাকে অনুসরণ করে এই টক শোটা আসলে আমি শুরু করি। তো আজকে আমি পার্থরঞ্জন দেব, বেশরা আশরাফুর রহমান এবং সুভাষ শাহ তিনজনকেই আজকে নবীনগরের কথার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করছি। আপনাকে আবারও ধন্যবাদ। দাদা অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পেছনের কিছু কথা শুনে ফেললাম, খুব ভালো লাগলো, গল্পটা শুনলাম। কিন্তু দাদা আজকে আমার আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এত জনপ্রিয় একটি টক শো নবীনগরের কথা থেকে হয়ে থাকে, সেটি কিছু প্রশ্ন আপনার কাছ থেকে আমাদের জিজ্ঞাসা রয়েছে, সেগুলোর উত্তর নিশ্চয়ই আপনি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছেন। তো আমি যদি শুরুতেই একটু বলতে চাই যে আপনি যখন অনুষ্ঠানটা শুরু করেন, অর্থাৎ আপনি যখন সঞ্চালনায় আপনি যখন শুরু করেন অনুষ্ঠানটি, তখন একটা কথা বলে থাকেন, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি। এই ডায়লগটা দিয়ে মূলত আপনি আপনার অনুষ্ঠানটি শুরু করে থাকেন। তো এটা দিয়ে আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন আসলে বিষয়টা? অনেক ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আমার মনে হয় এটি আমাকে এই পর্যন্ত কেউ করেনি, কারণ আমি এই 5 বছর যাবত এই মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি কথাটি দিয়ে আসলে আমি এই 425টি পর্ব করেছি। এটি আপনি জানেন রিপন দা যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে 1971-এর মহান মুক্তিযুদ্ধ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে যে যুদ্ধটা হয়েছিল এবং সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধা আহ শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই মুক্তিযুদ্ধ, এবং যেখানে পবিত্র সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তিযুদ্ধের চেতনার আলোকে যে স্তম্ভগুলো, 4টি স্তম্ভ সেখানে সংযুক্ত করেছিলেন। ভবিষ্যতে মানে 71-এর পর যদিও স্তম্ভগুলো নির্বাসনে পাঠানো হয়েছে অনেকগুলো, যার মধ্যে বাঙালি জাতীয়তাবাদ কিংবা যেই অসাম্প্রদায়িক চেতনার যে ধর্মনিরপেক্ষতা সেগুলো এখন আর সেখানটায় নাই। তারপরেও আমার ব্যক্তিগত যেই আমার শুধু দর্শক, আমরা কিছু সাউন্ড সমস্যা দেখতে পাচ্ছি, হয়তো গৌরাঙ্গ দাদার ফোন আসার কারণে তিনি হয়তো বারবার সাউন্ড থেকে সরে যাচ্ছেন। তো দর্শকদের অনুরোধ করবো যে আপনারা একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন, নিশ্চয়ই দাদা আবার যথাসময়ে আপনাদের সামনে কথা বলবেন। আর যে কথাটি বলবো যে আজকে মহান 21শে ফেব্রুয়ারি, এই দিনটি আমাদের জাতির জন্য অত্যন্ত অহংকারের, গর্বের, এবং এই দিনটি আমরা পেয়েছি যাদের রক্তের বিনিময়ে, সেই সালাম, শফিক, রফিক, জব্বার, বরকত সহ আরো যারা এই ভাষার জন্য প্রাণ দিয়েছেন। আমরা সবসময় তাদেরকে স্মরণ করি। তাদের বিশেষ করে 21শে ফেব্রুয়ারি হলে তো আমরা অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শুরু করেন, সেটি সেই সাথে সারা বাংলাদেশে মূলত 21শে ফেব্রুয়ারি সেই প্রথম প্রহর থেকেই আমাদের এই কার্যক্রম বা কর্মসূচি শুরু হয়ে থাকে। তো এইভাবেই আসলে মূলত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটিকে আমরা মনে রাখার চেষ্টা করে থাকি। তো লাকিলি এই দিনেই নবীনগরের এই কথার জন্ম হয় এবং ধীরে ধীরে 5টি বছর অতিবাহিত হয়ে থাকে নবীনগরের কথা। এই এই বিষয়টা সত্যি আমাদেরকে অনেক বেশি আনন্দ দান করে, বা অনেক বেশি আমরা বিষয়টাতে খুব দেখলাম যে খুব কার্যকরী ভূমিকা পালন করে আসছেন এই নবীনগরের কথা।
দাদা আমরা কি আপনাকে শুনতে পাবো? দাদা কি শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে একটু সমস্যায় পড়ে গেলাম নেটওয়ার্কের। ওয়াইফাইটা ড্রপ করে গেল। যাক, আমি এখন ডাটা দিয়ে শুরু করেছি, আশা করি আর সমস্যা হবে না। আপনার যে ইনশাআল্লাহ। প্রশ্নটি যেখানটায় ছিল যে মুক্তিযুদ্ধের চেতনা নবীনগরের প্রতিচ্ছবি, এই স্লোগানটি কেন Right, আমি শুরু করেছি। আহ, ঠিক। এটি আমি যেটি বলছিলাম যে আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধ, যেটি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যেন কোনোভাবেই যেভাবে রাষ্ট্র সামাজিকভাবে বা যে কোনো রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের চেতনা আহ, যদি কেউ মুছে ফেলবার চেষ্টা করে, সেটি রাষ্ট্রের বিষয়, সামাজিক নানান কর্মকাণ্ডের বিষয়, রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। কিন্তু আমি যেহেতু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, জয় বাংলার আদর্শে বিশ্বাসী, এবং আহ, আমি মনে করি বঙ্গবন্ধু যে চেতনা নিয়ে এই দেশটি সাধন করেছিলেন, সেই জন্যই আমি ব্যক্তিগতভাবে তার একজন আদর্শের অনুসারী হিসেবে মুক্তিযুদ্ধের চেতনাটাকে আমি এই নবীনগরের কথার যে স্লোগান, সেটিকে আমি শুরুতেই সন্নিবেশিত করেছি। এবং সবচেয়ে ভালো লাগছে যে আজকে যে নতুন সরকারটি এসছে তারেক জিয়ার নেতৃত্বে, বর্তমান বিএনপি সরকার, তারাও একটি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এবং এবার খুব জোরে সোরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটি বলিষ্ঠ বক্তব্য দিয়েছে নির্বাচনের আগে এবং এখনো নির্বাচনের পরে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকেও আমরা মুক্তিযুদ্ধের চেতনার যে কথাগুলো, সেগুলো বারবার শুনছি। সেখানে আমার মনে হয় নবীনগরের কথা আজকে ধন্য, যে মুক্তিযুদ্ধের চেতনার যে বিষয়টি আমি সন্নিবেশ করেছিলাম, সেটি কিন্তু আজকে রাষ্ট্রীয়ভাবেও প্রতিষ্ঠিত। সেটি আমার খুবই সবচেয়ে বড় চমৎকার। প্রাপ্তি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আমরা আপনার মাধ্যমে নবীনগরের কথা ইতিহাস আসলে জানতে পারছি, জানার সুযোগ আমাদের হয়েছে। তো আমি আগেও বলেছি যে আজকের এই সময়ে, অর্থাৎ আহ এই পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে আমার মাথায় অনেক ধরনের প্রশ্নের ঘুরপাক খাচ্ছে, যে আপনাকে অনেক ধরনের প্রশ্ন করতে আমারও খুব ইচ্ছে হচ্ছে। যেমনটি আমি জানতে পেরেছিলাম যে এই নবীনগরের কথাটি যখন আপনি শুরু করেছেন, আপনাকে যারা সহযোগিতা করেছেন তাদের নাম আপনি উল্লেখ করেছেন সম্মানের সাথে, সেটি আমার অনেক ভালো লেগেছে। আর এরই পাশাপাশি শুনতে চাইবো, জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে এই বিগত 5 বছরে আপনি এই টক শোটি চালাতে গিয়ে কোন ধরনের বাধার সম্মুখীন হয়েছেন কিনা? দাদা কি শুনতে কঠিন পেয়েছেন প্রশ্ন, আমাকে? মানে জি জি, খুবই সময় উপযোগী এবং খুব কঠিন প্রশ্ন। বাধার সম্মুখীন 5 বছরে খুব একটা হয়নি, তবে একটি কথা আমার স্মরণ করতে হয়, সেটি হচ্ছে যে টকশোর শুরুর দিকে তখন আওয়ামী লীগের এমপি ছিলেন প্রয়াত আমাদের এবাদুল করিম বুলবুল। বুলবুল ভাই যখন এমপি ছিলেন, তখন আমার টকশোটা খুব জনপ্রিয় হয়ে উঠছিল, কারণ আমি সাদাকে সাদা এবং যেই প্ল্যাটফর্ম, সেটি নবীনগরের কথা রীতিমতো প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। সেই সময় আমি আমার একটি টক শোতে, আমার পর্বটির কত সিরিয়াল নাম্বারটি মনে নেই, কিন্তু সেখানে আওয়ামী লীগেরই দুজন নবীনগরের সেন্ট্রাল পর্যায়ের নেতাকে আমি টক শোতে নিয়ে আসছিলাম। তার মধ্যে একজন ছিল ব্যারিস্টার জাকির হোসেন, আরেকজন ছিলেন মুর্শেদ কামাল, কাজী মুর্শেদ হোসেন কামাল। দুইজনে আওয়ামী লীগের নবীনগরের অত্যন্ত জনপ্রিয় নেতা। মানে সে সময়ে আওয়ামী লীগের নানান সমালোচনা আমি নানাভাবে আমার লেখায়, আমার বলায় করছিলাম, এবং তখন দর্শকদের বিশেষ অনুরোধে আমি আওয়ামী লীগের বলা হয়েছিল যে আপনি, আওয়ামী লীগ যেহেতু বর্তমান সরকারে রয়েছে এবং বর্তমান ক্ষমতায় আছে, তাদের সমালোচনা আপনি যেভাবে করেন, আওয়ামী লীগের নেতারা ততটা করেন কিনা, সেই বিষয়টি জানার জন্য আমি সেই দুই ব্যক্তিকে আলোচনা নিয়ে এসেছিলাম। এবং সেই আলোচনাটা এত বেশি জনপ্রিয় হয়েছিল সেই সময়ে, এত বেশি ভিউজ হয়েছিল, এবং তারা দুজনও মানে সেই সময়ের তৎকালীন এমপি এবাদুল করিম বুলবুল এবং তার যে বিভিন্ন আহ আশপাশের যে সমস্ত প্রশ্নবিদ্ধ বিতর্কিত, যেদেরকে পঞ্চপাণ্ডব বলা হতো, তাদের খুব কঠোর সমালোচনা করেছিলেন। এবং সেই অনুষ্ঠানটির পরের দিনে আমি আমার বাড়িতে একটি হামলার ঘটনা ঘটেছিল, এবং তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন, যে এরপরে একের পর এক নানান ভাবে আমাকে হয়রানি করা হতো। তো এটি ছিল আসলে এই টকশোটি করতে গিয়ে আমি বলবো একটি বড় ধরনের বাধা।
এছাড়া আর আমার তেমন কোনো বাধায় পড়তে হয় রিপন দা। দাদা, জানতে পারলাম, অনেক কিছু জানছি। তবে ভালো কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, এটা চিরাচরিত। এটা সব সর্বক্ষেত্রে। এবং যেটা আপনিও হয়েছেন, কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে এইগুলো উপরেই আমাদেরকে আসলে কাজ করতে হবে। কারণ আমরা সবাই তো দেশের কল্যাণে কাজ করার জন্য ব্রত নিয়েছি বা ব্রত হচ্ছে, বা আমরা সবসময় দেশের কল্যাণে কোন কাজটা করলে ভালো হবে সেই চিন্তা চেতনা নিয়ে কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে চলেছি, যেমনটি আপনি করছেন। আপনি সেই বাধা পাবেন কি পাবেন না এই ধারণা থেকে কিন্তু আপনি পিছপা হননি, যে আমার বাধা আসবে, আমি কাজ করতে গেলে আপনি পিছিয়ে চলে যাবেন। এই যে আপনি একটা সৎ সাহসিকতা দেখিয়েছেন, বাধা অতিক্রম করে যে পথ চলার যে মানে পথ চলার যে সুগম করেছেন পথটাকে, মানে এর জন্য আপনার প্রতি আমরা অনেকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম পরিষ্কার, একদম পরিষ্কার। এখন আর সমস্যা হবে না। আমি ডাটা দিয়ে শুরু করেছি। ওয়াইফাই থেকে বের হয়ে গেছি। আমি আরেকটা প্রশ্ন যেতে চাই দাদা। প্রশ্নটা হচ্ছে অবশ্যই, যে অবশ্যই। গত 5 বছরে দেশ বিদেশের উল্লেখযোগ্য কারা কারা আপনার টকশোতে যুক্ত হয়েছেন? আর আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেশে বিদেশের এত গুণী, সুপরিচিত, সুপ্রতিষ্ঠিত, খ্যাতনামা লিজেন্ডদেরকে নবীনগরের কথার টকশোতে যুক্ত করেন কিভাবে? মানে আপনার এই যে মানে কলা কৌশলটা, এটা কি করে সম্ভব আসলে দাদা? আপনি কি করে সেটা করতে পারছেন? ধন্যবাদ রিপন দা। আসলে আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে এই পর্যন্ত 425টি যে টক শো আমি করেছি তাতে আসলে আহ, কোন কোন জ্ঞানী গুণী লিজেন্ডদেরকে আমি এখানে যুক্ত করেছি, এটি আসলে আমার ধারণা অন্তত 400-র মতো দেশি বিদেশের বিভিন্ন লিজেন্ড আমার এই টক শোতে এসছে। ছোট্ট একটি উপজেলা নবীনগর থেকে টক শো হবে, সেখানে আবার কিসের লিজেন্ড? কিন্তু আপনার আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, আহ, পাঠকদের ভালোবাসা, দর্শকদের ভালোবাসা, আমার নবীনগরের কথাই কিন্তু আসলে দেশ এবং বিদেশ, ভারতবর্ষ, কানাডা, আমেরিকা বা মধ্যপ্রাচ্য, ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু অসংখ্য জ্ঞানী গুণী মানুষ যুক্ত হয়েছেন। আমি যদি দু একটি, এত নাম তো বলতে পারবো না, প্রায় 400-র কাছাকাছি হবে। আমি দু একটি নাম যদি বলি তাহলে বুঝতে পারবেন যে নবীনগরের কথায় আহ, কি ধরনের লিজেন্ড এখানে এসছেন। ধরেন হৈমন্তী শুক্লা, যেখানে আপনিও কয়েকবার ছিলেন হৈমন্তীদের সঙ্গে। তারপর রাইট। শেখ সাদিক খান, তারপর ভারতীয় বিখ্যাত সাংবাদিক আমাদের শুভ্রজিৎ ভট্টাচার্য, এবং ভারতের অসংখ্য বিবিসিতে কাজ করতেন, আমি নামটা এই মুহূর্তে মনে নেই। তারপর ভারতের বিখ্যাত সাংবাদিক আহ, প্রণব দা, যিনি সভাপতি ছিলেন আগরতলা প্রেস ক্লাবের দীর্ঘদিন। আর বাংলাদেশের মধ্যে তো সাংবাদিকদের মধ্যে আমার মনে হয় যে মোটামুটি মোটা দাগে যারা বড় বড় নেতৃত্ব দিয়েছেন তাদের প্রায় সবাইকে আমি এই টকশোতে নিয়ে এসেছিলাম। রাজনৈতিক নেতাদের মধ্যে হাসানুল হক ইনু ভাই যে মন্ত্রী ছিলেন তিনি, আমার এলাকার সাংসদ ফয়জুর রহমান বাদল, কিংবা সাজিকুল আহমেদ খোকন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া মুক্তাদির চৌধুরী, যিনি এখন এই মুহূর্তে আহ, আহ, কি বলে মামলায় জড়িয়ে জেলে আছেন, তিনি এসছেন। তিনি এসছেন। আর কুমিল্লার বাহার ভাই এসছেন। মানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতারা এসছেন। আহ, আমলারা এসছেন, বহু আমলারা। তো এগুলি আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে এগুলি কিভাবে সম্ভব হয়েছে, এটি হচ্ছে আসলে আমার সবচেয়ে বড় পাওয়া। এর পেছনে অন্যতম বড় কারণ যদি আপনি বলেন সেটি আমি অবশ্যই বলবো, বাংলাদেশের সবচেয়ে বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর এখানে একটি অবদান রয়েছে। কারণ আমি 16 বছর কাজ করেছি এই দৈনিকটিতে, এবং এই 16 বছর প্রথম আলোতে কাজ করতে গিয়ে কিন্তু দেশে বিদেশে আমার একটি ব্যাপক পরিচিতি গড়ে ওঠে। এবং 16 বছরে সাংবাদিকতার মোটামুটি সকল এথিক্স মেনে একজন সাংবাদিককে যেভাবে কাজ করতে হয়, সত্যের পক্ষে লড়তে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয়, সেটি আমি করতে পেরেছিলাম বিধায় দেশে বিদেশে কিন্তু আমার এই পরিচিতিটা গড়ে উঠেছে। এবং যখনই আমি নবীনগরের কথার এই টক শোতে কাউকে নিমন্ত্রণ দিয়েছি, তখন কিন্তু আমি এই প্রথম আলোর পরিচয়টাই প্রথম দিতাম। তখন তারা বলতো, ও গৌরাঙ্গদা, আপনি সেই গৌরাঙ্গদা। তখন কিন্তু আসলে কেউ আমাকে না করতে পারতেন না। এবং আমি নিঃসন্দেহে আরেকটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে একজন সাংবাদিকের পাশাপাশি আমার আরেকটি পরিচয় হচ্ছে আমি একজন সাংস্কৃতিক কর্মী বা সাংস্কৃতিক সংগঠক, যাই বলেন। আমি কিন্তু বাংলাদেশের বাইরেও, মানে ভারতে কিংবা আহ আমেরিকা, কানাডাতে যারা সংস্কৃতি চর্চা করেন, বড় বড় লিজেন্ড, তাদের সঙ্গে আমার সংস্কৃতিগত ভাবেও কিন্তু যোগাযোগ থাকে। এই লিঙ্কগুলি আমার রয়েছে, এবং সেই জন্য আমার মনে হয় আমি যাকে একবার নিমন্ত্রণ করি তিনি কখনো না করতে পারেন না। এটা আমার সবচেয়ে বড় পাওয়া।
খুবই চমৎকার, খুবই চমৎকার দাদা। আসলে এটা কঠিন একটা কাজ, যে কাজটা আসলে আপনি সম্পন্ন করেছেন। মানে সাধারণ একটা মানুষের দ্বারা কখনোই সম্ভব না যে এই সমস্ত প্রভাবশালী রাজনীতিবিদ অথবা প্রভাবশালী আমলা, আপনি এদেরকে মানে ইনক্লুড করে এরকম একটি টকশুর আয়োজন করে জনসাধারণের কল্যাণে তাদেরকে কাজে লাগিয়েছেন। এটা সত্যি আমরা খুবই অনুপ্রাণিত হই আপনার এই কার্যক্রমের মাধ্যমে। খুবই ভালো লেগেছে দাদা, চমৎকার করে বলেছেন। আমরা আরো কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাই। আমি জানি না যে আমার অনেক কথা, সেগুলো কি আজকে এই স্বল্প সময়ের মধ্যে সেগুলো আমি আপনার কাছ থেকে জানতে পারবো কিনা। মানে সব এবং আপনি মাঝে মাঝে যদি দর্শকদের কোনো প্রশ্ন এখানে থাকে, যে কোনো প্রশ্ন বিষয়ভিত্তিক আমাকে নিয়ে যে কোনো প্রশ্নের জবাব আমি আজকে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে বসেছি। অতএব আমি দর্শকদের বলবো, নবীনগরের কথা নিয়ে আপনাদের কোনো প্রত্যাশা থাকলে, কিংবা আমি যেটি বলেছি আজকে যে প্রত্যাশা এবং প্রাপ্তি, যদি প্রাপ্তির দিক থেকে আপনাদের কোনো অব্যক্ত আহ কথা থাকে, সেই কথাগুলো আপনারা নির্দ্বিধায় বলবেন, নিশ্চয়ই শোভনভাবে বলবেন, এবং আমি সেই কথাগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ রিপন দা। অনেক ধন্যবাদ দাদা। ইতিমধ্যে কিন্তু অনেক দর্শকরা কিন্তু যুক্ত হয়েছে এবং তারা অনেকেই কমেন্ট করছেন। অনেকেই এই পঞ্চম বর্ষপূর্তিকে অভিনন্দন জানাচ্ছেন এবং আপনার এই কার্যক্রমের তারা কনগ্রেচুলেট করছেন আপনাকে বা আপনার এই নবীনগরের কথাকে। সেটা দেখে অনেক ভালো লাগছে। যদিও দর্শকদের তেমন কোনো প্রশ্ন আমি এখনো আমার চোখে পড়েনি, যদি পরে নিশ্চয়ই আপনাকে আমার বরাতে আপনার কাছ থেকে সেটাই আমরা জানার চেষ্টা করবো। তো এখন যেটা বলতে চাই, যেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি, মানে আপনি সর্বদা সাদাকে সাদা, কালোকে কালো বলতে বেশ ঠোঁট কাটা। ঠোঁট কাটা বলতে আমি জানি না শব্দটা আসলে কিভাবে নিচ্ছেন আপনি। ঠোঁট কাটা কথাটা শুনতে যদিও একটু অন্যরকম মনে হয়, কিন্তু আমি মনে করবো দিস এ পারফেক্ট একটি শব্দ, ঠোঁট কাটা। আপনি কখনোই চিন্তা করেন না যে আপনি এই কথাটা বলবেন কি বলবেন না। আমার যতটুকু ধারণা, বিগত 424টি পর্বে এইসব টকশো গুলোতে আপনার বিভিন্ন সোজা সাপটা প্রশ্নে অনেকে কিন্তু বিব্রত হয়েছেন বলে আমরাও দেখেছি। এবং একজন অতিথি টকশোতে ডেকে এনে এ ধরনের আক্রমণাত্মক বা বিব্রতকর প্রশ্ন করাটা কতটা যৌক্তিক দাদা, আপনি যে কাজটা আমরা দেখি আর কি আপনার টকশোতে। মানে আমি কি আপনাকে আজকে প্রশ্নকর্তা সিলেক্ট করে ভুল করলাম কিনা জানি না, এত আক্রমণাত্মক প্রশ্ন আজকে আমাকে আপনি কেন করছেন? তো যাই হোক, আপনি যেটি বলছেন যে আসলে সোজা সাপটা যখন একজন আহ প্রশ্নকর্তা কোনো অতিথিকে করেন, তার দুটো কারণ থাকে আমার কাছে মনে হয়। প্রথম কারণটি হচ্ছে, আমি তো সাংবাদিক হিসেবে এখানে লিজেন্ডদেরকে নিয়ে আসি। আমি মনে করি প্রথম আলো যেটি আমাকে শিখিয়েছে দীর্ঘদিন, সেটি হচ্ছে একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণই হচ্ছে প্রশ্ন করা। আপনাকে প্রশ্ন করতেই হবে। আর দ্বিতীয় বিষয়টি যেটি হচ্ছে যে আমার কোনো দুর্বলতা নেই। এটি হচ্ছে আমার একটি অহংকার বলতে পারেন। অনেকেই আমাকে বলে, বিশেষ করে আমাদের সাংবাদিকদের মধ্যে কেউ আমাকে বলে আমার একটা আমিত্ব ভাব আছে, আমার মধ্যে একটা হামবড়া ভাব আছে। আমি একটু অহংকারী মানুষ। আসলে অহংকারী না, এটা হচ্ছে আমার একটা আ অভ্যাস বলতে পারেন, যে আমার দুর্বলতা নেই, যে কারণে আমি সোজাসাপটা প্রশ্নগুলি করতে পারি। যেহেতু আমি আ কারো কাছে আমার মাথা নত করতে রাজি না। আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে আমি ৫ টি বছর আমি ঘর থেকে বেরোতে পারিনি। আমাকে সে সময়ের এমপি আমাকে এতটা চাপে রেখেছেন তার কিছু লোকবল দিয়ে, এবং খুব চালাকি করে তিনি তার নিজস্ব লোক বাদ দিয়ে হিন্দু সম্প্রদায়ের, আমি যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক দিয়ে আমার বিরুদ্ধে একাধিক মামলা করিয়ে তিনি কিন্তু আমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করেছেন। তো সে কারণে আমার মনে হয় আমি এই বিষয়গুলোতে মাথায় রাখি আরকি। তো প্রশ্ন কাউকে করে বিব্রত করি না। মূলত আমি পাঠক কিংবা দর্শক যেটি আমার কাছে চায় আরকি, যে হয়তো অন্য কারো পক্ষে এই প্রশ্নটি করা সম্ভব না, কিন্তু অপুদা ইচ্ছা করলেই এই প্রশ্নটি করতে পারেন। কারণ অপুদার কোনো দুর্বলতা নেই, অপুদা কারো কাছে ধরা না। এরকম একটা কথা প্রচলিত আছে। যেমন ধরেন, সর্বশেষ নির্বাচনের আগে আমি যেই টকশো গুলো করেছি জনতার মুখোমুখি, সেখানে আমি একজন খুব হেভিওয়েট প্রার্থী, হ্যাঁ? তাকে আমি প্রশ্ন করেছি যে, "আপনি তো নির্বাচিত হলে আপনার আশপাশে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী গড়ে উঠবে, এরকম একটি অভিযোগ আছে।" কিংবা আওয়ামী লীগ আমলে যে সমস্ত পঞ্চপাণ্ডবরা তৎকালীন আওয়ামী লীগের এমপিকে ডুবিয়েছিল, আপনাকেও আপনার আশপাশের পাণ্ডবরা হয়তো ডুবাবে। এরকম একটি পঞ্চপাণ্ডব কিংবা দশম পাণ্ডব বা আরো বেশি পাণ্ডব নিয়ে আপনি কিভাবে সাংসদ হয়ে নবীনগরের বাসীর প্রত্যাশা পূরণ করবেন?
এই প্রশ্নগুলি করবার পরের দিনেই কিন্তু আমাকে নানা মানুষ আপনার প্রশ্নটা আমাকে করেছে যে ভাই, আপনার এখানে তো মানুষ যেতে চায়, কিন্তু এই ধরনের যদি আক্রমণাত্মক প্রশ্ন করেন তাহলে তো মানুষ বিব্রত হয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যিনি প্রশ্নের জবাব দিয়েছেন তিনি মোটেই বিব্রত হননি, বরং স্ট্রংলি তিনি জবাব দিয়েছেন। আমি মনে করি একজন অতিথিকে অবশ্যই প্রশ্ন করতে হবে এবং সেই প্রশ্নগুলি যৌক্তিকভাবে করতে হবে। আপনি যদি ইন্টেনশনালি কাউকে বিব্রত করবার জন্য প্রশ্ন করেন কিংবা আক্রমণ করেন, সেটি নিশ্চয়ই প্রশ্নকর্তার কিংবা যিনি সঞ্চালক তাকে তার করা উচিত না। রিপন দা। জি, যথেষ্ট যৌক্তিক কথা বলেছেন দাদা। আসলে আপনার যে কাজটা, যেটা যদি কোনো আলোচক সেটা মনে করে যে আপনি তার প্রতি অযৌক্তিক প্রশ্ন করেছেন বা তাকে বিব্রত করার জন্য প্রশ্ন করেছেন, আসলে যেটি বলেছেন যে আপনি শুধুমাত্র আমাদের জনগণের চাওয়া থেকে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আপনি মূলত করে থাকেন, এবং সেটি অত্যন্ত কি বলে সাহসিকতার সাথে যে কাজটা আপনি করেন, সেটাই আসলে সবচেয়ে বড় কথা। আপনার মধ্যে যে সৎ সাহস আছে, সেই সৎ সাহসের ভিত্তিতে কিন্তু আপনি তাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলার এটা সুযোগ আপনার, মানে আপনি সেটা করছেন। ভেরি গুড, ঠিক খুব ভালো লাগে। বিব্রত না রিপন ভাই, বিব্রত না। আমার মনে হয় যে মানুষটিকে সমালোচনা হয়, ধরেন আপনাকে আমি অতিথি হিসেবে নিয়ে আসলাম, কিন্তু আপনার বিরুদ্ধে এই কথাগুলো বাইরে প্রচলিত, আপনি নিজে থেকে হয়তো একটি সুযোগ খুঁজতেছিলেন যে আমাকে যদি কেউ এই প্রশ্নগুলি করতো বা একটা ইয়েতে, তাহলে আমি প্রশ্নের জবাব, কারণ তার সম্পর্কে তার মানুষ একটা খারাপ ধারণা পোষণ করে আছে। সেই কারণে আমার মনে হয় যদি তিনি সত্যিকারের মানে তার কোনো দুর্বলতা না থাকে অতিথির, তাহলে আমি যে প্রশ্নগুলি করি আমি মনে করি তার ক্ষতির চেয়ে লাভ বেশি হয়। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ তাকে সেই প্রশ্নগুলি করবার মতো সুযোগ আমি করে দিয়েছি এবং তার জবাবগুলি দেওয়ার সেই সুযোগটি তিনি পেয়েছেন। এটা আমি মনে করি তার জন্য লাভ। আমাকে বরং থ্যাঙ্কস দেওয়ার কথা। জি জি, অবশ্যই অবশ্যই অবশ্যই। না, এটা এটা আপনার একটি ধারা। আমি বলবো যে সেটি আপনার ধারা, কারণ আপনার টক শো যেহেতু, আপনি তাদের কাছ থেকে কথা জানতেই হবে, এনি হোক, এটা বিব্রতই হোক আর যে কোনো পরিস্থিতি হোক, সেটা জানান রাইট আপনার আছে, এবং সেটি আপনি করছেন। যাই হোক, আমরা আরেকটি প্রশ্নের দিকে যাচ্ছি দাদা। সেটা হচ্ছে যে আমরা দেখছি যে আপনার এই টক শোর মাধ্যমে অনেক অখ্যাত লোককে আপনি প্রখ্যাত বানিয়েছেন, এবং এখনো বানাচ্ছেন, এখনো কিন্তু আপনি বানাচ্ছেন। আবারও এও দেখছি কি যে সেই সব অখ্যাত লোক আপনাকে বিভিন্ন সময় বেশ লম্বা আকারের ভাষ্য কিন্তু দিয়েছেন। বিষয়টা নিয়ে আসলে কি বলবো ভাই, আমি জানি না আসলে এই প্রশ্নের উত্তর আমি কি বলবো। এটি সত্য যে আমার এক ছোট ভাই, তার টিটু, অর্থাৎ রিপোর্টার্স ক্লাবের সভাপতি, টিটুর সঙ্গে আমার বেশ এখন সখ্যতা, বেশিরভাগ সময়টা তার সঙ্গে কাটে। তো সেও আমাকে প্রায়ই বলে যে আপনি তো ভাই সব অখ্যাত লোককে প্রখ্যাত বানান এই টক শোতে আইনা। তো এটি আমি জানি না যে আবার আজকেও আপনি প্রশ্নটা করলেন, এটি কিন্তু আসলে সত্য। আমি যদি কারো কাছে স্বীকার করি না, কিন্তু আজকে লাইভে স্বীকার করছি, যেহেতু আপনি প্রশ্নটি করেছেন অন লাইভে। আসলে আমি অনেক অখ্যাত লোককে প্রখ্যাত করবার যে নজিরটা সেটি স্থাপন করেছি। আলাউদ্দিন চাচা, আপনারও চাচা, আমারও চাচা, এই চাচাও কিন্তু জি এই প্রশ্নটি অঙ্কুরে বসে আমাকে করেছিলেন যে জামাই, আমাকে উনি জামাই ডাকে, উনি আমার শ্বশুর। জামাই, তুমি কিন্তু অনেক অখ্যাত লোক যাদেরকে আমরা চিন্তামো না, টকশোতে আইনা আইনা তুমি এদেরকে বেড়া বানাইছো, বেড়া, বড় বেড়া, তারাই তোমার বাস দিছে, যেটা আপনি আজকে বললেন। তো জি জি জি। আমার কোনো দুঃখ নেই, ক্ষোভ নেই। আপনি যেটি বললেন যে হ্যাঁ এখনো আপনি বানাচ্ছেন, আমি বানাচ্ছি কিনা জানি না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সেই সমস্ত মানুষগুলিকে সিলেক্ট করি যারা তথ্যভিত্তিক আলোচনা করতে পারে, যাদের আলোচনার একটি চমৎকার গ্রহণযোগ্যতা রয়েছে। আমি এই দিকগুলি চিন্তা করি কিন্তু আসলে আলোচক সিলেক্ট করি। এখন সেই আলোচকগুলো যদি কোনো একেবারে বিনা কারণে আমাকে অ্যাটাক করার চেষ্টা করে, আমার বিরুদ্ধে নানান ধরনের প্রপাগান্ডা ছড়ায়, আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, এটি আমার ধারণা আপনি টিটু কিংবা আলাউদ্দিন চাচার মতো যারা এই প্রশ্নগুলো আমাকে করেন, যে যা অখ্যাত মানুষগুলিকে তুমি বা আপনি প্রখ্যাত করেছেন, আমার মনে হয় এখানে আমার প্রাপ্তি। এবং যারা আমার ক্ষতি করতে চান, এই টক শোতে এসে যাদেরকে আমি সর্বোচ্চ সম্মান দেই, তারা সেই সম্মানটা নিয়ে আমাকে আবার ক্ষতি করেন। আপনাদের আলোচনাগুলি তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় প্রাপ্তি। কারণ আপনারা তাদেরকে নেতিবাচক দৃষ্টিতেই বলছেন যে তারা অখ্যাত। এটাই বোধহয় আমার মনে হয় আজকের দিনে আমার জবাব। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দাদা আপনাকে। যথাযথ
মানে প্রশ্নের উত্তর যথাযথভাবে দিচ্ছেন, এটা ভালো লাগছে। আমাদের দর্শকরা নিশ্চয়ই এই ব্যাপারে খুবই আগ্রহী হয়ে হয়তো আমাদের এই কথাগুলো শুনছেন। তো আমি যদি একটু দর্শকদের দিকে যাই, কারা কমেন্টে আছেন আমাদের সাথে, বিশেষ করে স্টার টিভি নবীনগর আছেন মাহবুব মুর্শেদ, সেও একজন খুব পরিচিত জন সাংবাদিক। আহমেদ ফরহাদ, তারপরে আহমেদ ফরহাদ অনেক, ইফামনি, আলাম, এমডি আল আমিন মুন্সি, মোহাম্মদ জাহের আলী, অনেকেই মানে আজকে এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তারা কনগ্রেচুলেট করছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটা মানুষ যুক্ত হয়েছেন ইমরুল ভাই, মানে মাছরাঙ্গা টেলিভিশনের যিনি কুমিল্লা জেলার প্রতিনিধি, আমার অত্যন্ত প্রিয় ভাজন। তিনি একটা কমেন্ট করেছেন, আমি একটু, যদিও আমি কমেন্টটা পরে আমার মনের মধ্যে খুব হাসি পাচ্ছে, আমি কমেন্টটা আপনাদের সামনে আসলে উত্থাপন করছি। সেটা হচ্ছে যে তিনি লিখেছেন যে জেফত মানে ওই যে দাওয়াতের কথা বলেছেন আর কি, জেফত যেগুলো অনুষ্ঠান, খাবারের অনুষ্ঠান যে করা হয়ে থাকে, তিনি লিখেছেন জেফতের দাওয়াত সবাই পায়, পারিবারিক আয়োজন নিমন্ত্রণ পেতে হলে রিপন ভাইয়ের মতো বড় কপাল লাগে, নিরন্তর শুভকামনা। আর যে কথাটা আসলে ইমরুল ভাই বললেন যে পারিবারিক বা সামাজিক অনুষ্ঠানের যে নিমন্ত্রণ, আমি খুব ক্ষুদ্র মানুষ, অনেকে ভালোবেসে আমাকে হয়তো আমন্ত্রণ করে, সেগুলা খাই। অনেক সময় ফেসবুকে দেওয়ার যে একটা মানে ইয়ে থাকে, মানে একটা টেন্ডেন্সি থাকে যে একটু ফেসবুকে দেই, বন্ধুরা একটু দেখুক, এই যে একটা আগ্রহ, মানে সেটা থেকে আসলে অনেকে হয়তো জানেন যে আমি হয়তো একটু খাই দেয় একটু বেশি। আসলে খাই দেয় না, খুব একটা খাই না। খাওয়ার খাওয়ার বিষয়টা আমার অতটা বেশি, আমি ভোজন বিলাসী না। তবে আমি অনুষ্ঠানে যেতে ভালো ভালো লাগে, আমার অনুষ্ঠানে যেতে ভালো লাগে এবং অনুষ্ঠানে দাওয়াত পেলে ভালো লাগে, যাওয়ার চেষ্টা করি। আর ইমরুল ভাই যদি যেতে চান তা নিশ্চয়ই আপনি, আপনাকে বললে আপনি চলে আসবেন। আশা করছি যে আপনার যে একটা আক্ষেপ সেটি পূর্ণতা পাবে। ধন্যবাদ ইমরুল ভাই। যাই হোক, যারা যারা কমেন্টে আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ। দাদা, প্রশ্ন তো অনেক আছে, আমি কোনটা পড়বো? আমি আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনার এই টক শোতে, আপনার এই টক শোতে আওয়ামী পন্থী লোকদের বেশি দেখা যায়। অনেকে বলেন আপনি নিজেও একজন কট্টর আওয়ামী পন্থী সাংবাদিক, এই জন্যই কি বেছে বেছে আওয়ামী লীগের আপনার টক শোতে দেখা যায়? না, আমার মনে হয় এই প্রশ্নটি সঠিক না। রিপন ভাই, আপনি আমার সঙ্গে সম্পর্ক খুব বেশি দিন না, হয়তো বছর 4 হবে। 4 বছরে আপনার সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম আমি করেছি। আপনি বহুবার নবীনগরের কথা টক শোতে নিজেও এসছেন। আপনার রংপুরেও আমি বহুবার গিয়েছি। একটি কথা অবশ্য বলতেই পারি, যেটি আমি 5ই অগস্টের পর যখন আ এটি আওয়ামী ট্যাগ লাগানোর যে একটি টেনডেন্সি শুরু হয়েছিল, তখনও আমি কিন্তু টক শো বন্ধ করিনি। আমাকে অনেকেই বলেছিল টক শো বন্ধ করে আমি যেন একটু আত্মগোপনে চলে যাই। সে সময় কিন্তু আমি বলেছি, অন লাইভে বলেছি যে হ্যাঁ, আমি যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের আ বিশ্বাস করি এবং ছাত্র জীবনে আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। আমি কালচারাল সেক্রেটারিও ছিলাম ছাত্রলীগের। এবং 'প্রথম আলোতে' আসলে যুক্ত হওয়ার পর আমার রাজনীতি থেকে আসলে দূরে সরা। কারণ 'প্রথম আলো' যারা কাজ করে, আপনি জানেন যে 'প্রথম আলোর' একটা কন্ডিশন থাকে যে কোন ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না এবং প্রেস ক্লাবের সঙ্গে থাকা যাবে না। সে কারণে কিন্তু আমরা মূলত, বিশেষ করে আমরা যারা 'প্রথম আলোতে' কাজ করেছি, আমরা ছাত্রলীগের একদম কর্মী হওয়া সত্ত্বেও কিন্তু শেষ পর্যায়ে আমরা রাজনীতি থেকে দূরে সরেছি এবং এখন পর্যন্ত রাজনীতি থেকে দূরে আছি এবং ইন ফিউচার হয়তো আমৃত্যু রাজনীতি থেকে দূরেই থাকবো। তবে ওই যে বললাম যে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে বলব। আমি বঙ্গবন্ধুর আদর্শকে যেহেতু ফলো করি, তার অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করি। ছাত্রলীগের কর্মী হিসেবে আমি অবশ্যই আওয়ামী লীগের একজন সমর্থক। কিন্তু আপনি যে প্রশ্নটি করেছেন যে কট্টর না। যদি কট্টর সমর্থক হতাম তাহলে বিগত ৫ বছর আমার বিরুদ্ধে এতগুলো মামলা হতো না। আমার বাড়িতে হামলা হতো না। তৎকালীন মাননীয় সাংসদ আমার উপর এতটা অ্যা অন্যায় করতে পারতেন না। কারণ আমি তো বঙ্গবন্ধুর আদর্শের ধারক। তিনিও আওয়ামী লীগের এমপি হিসেবে আদর্শের ধারক ছিলেন। কিন্তু আমি যেহেতু সত্যটা বলি, সত্যটা লিখি, এটি আমার অপরাধ, যে কারণে আমার উপর এতটা নির্যাতন বা এতটা মামলা হামলা হয়েছে। আর আমার যে প্রশ্নটা শুরুতে আপনি করেছেন যে আমার টক শোতে আওয়ামীপন্থী না, এটা বোধহয় সম্ভব আ সঠিক না। সঠিক না এই কারণে,
অনেক সময় দেখা যায়, আপনি জানেন যে আওয়ামী লীগ আমলে যেহেতু আমার টকশোটা শুরু করেছি, সেই সময় বিএনপি কতটা মানে ভয়, ভীতি, আক্রান্ত, আতঙ্কের মধ্যে বিএনপির কর্মীরা ছিলেন। সে সময় আমি যখনই বিএনপির কোনো নেতাকর্মীকে টকশোতে আমন্ত্রণ জানাতাম, তখন তারা বলতো যে, "ভাই, এমনিতেই বাড়িতে থাকতে পারি না, পুলিশের নানান ঝামেলায়। আবার আপনার টকশোতে এসে ২, ৪, ৫ টা লাইভ অনুষ্ঠান উল্টাপাল্টা বললে তারপরে আমার ১৪ গোষ্ঠী অ্যারেস্ট হয়ে যাবে, নানানভাবে মামলা-হামলা খাবো।" তো বিএনপির লোকদেরকে আসলে তখন খুঁজেও পাওয়া যায় না। ২-১ জন যে আসছে না তা না। যেমন তার মধ্যে আ আমাদের অ্যাডভোকেট যে মঞ্জু ভাই, ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত আ সুপরিচিত একজন মানুষ। তাকে আমি কয়েকবার এনেছি। তিনিও পরবর্তীতে বলছে যে, "অপু, তোমার টক শোতে গেলে আসলে ভয় লাগে। তুমি যেভাবে বিভিন্ন প্রশ্ন-টশ্ন করো, সত্য কথা বলতে গেলেই তো ভাই মামলা খেয়ে যাবো।" যেহেতু আওয়ামী লীগ তখন আসলে সাংঘাতিকভাবে বিএনপিকে দমন-পীড়নে রাখতেন। যে কারণে ওই হয়তোবা আপনি এই প্রশ্নটি হয়তো করেছেন যে আওয়ামীপন্থী আ কি বলে অতিথি আমি বেশি আমার টক শোতে দেখা যায়। মূলত কারণটা কিন্তু এটাই। আমি আওয়ামীপন্থী বলতে যখন বিএনপির পন্থী কাউকে পাওয়া যায় না। যেমন ধরেন আমি গত ৩ দিন যাবৎ চেষ্টা করতেছি মাননীয় সাংসদ আমাদের অ্যাডভোকেট এম এ মান্নান ভাইকে আমার এই টক শোতে নিয়ে আসার জন্য। এবং যে ২-৪ জনের সাথে কথা বলি, তারা বললেন যে, "ভাই একটু সময় দেন, হ্যাঁ? পরবর্তীতে।" তাকে কিন্তু আমি আগেও পাইনি। নির্বাচনের আগে আমি জনতার মুখোমুখি যে অনুষ্ঠানটি অ্যা তাকে আমি নিমন্ত্রণ দিয়েছিলাম তার কনসার্ন নিয়ে, তিনি কিন্তু আসলে আসেননি। তো আমি আসলে বিএনপি পন্থী মানুষদেরকে খুব একটা পাই না। তবে এবার যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে, আমি চেষ্টা করব এবং আমি চেষ্টা করে যাচ্ছি অলরেডি মাননীয় সাংসদকে আমার এই টক শোতে নিয়ে এসে নবীনগরবাসীর কাছে নবীনগরবাসীর মুখোমুখি দাঁড় করাতে। তো আশা করি তিনি ২-১ দিনের মধ্যে হয়তো আমাকে সময় দিবেন। মূলত কিন্তু আসলে এটাই হচ্ছে বিষয়। আপনার প্রশ্নের জবাবে বলব যে সঠিক না। আমি আওয়ামীপন্থীদের আসলে এখানে সিলেক্ট করে আনি না। ধন্যবাদ। আসলে আসলে কি দাদা, যখন আহ, আওয়ামী লীগের শাসনামলে আপনি বিএনপির কোন নীতি নির্ধারণী বা কারো কাছে কথা শোনার মতন সেই যোগ্য লোককে খুঁজে পাননি, যেহেতু আপনি বলেছেন যে তখনকার সময় আহ, উম, সেই শাসনামলের সরকারের অনেক চাপ বা তাদের উপরে অনেক নিপীড়ন নির্যাতন ছিল, তাদের খুঁজে পাওয়া যায়নি। তো এটা দোষের কিছু না, কারণ আপনি তখন যে কথা বলেছেন যে তখন তো আওয়ামী লীগের নেতা ছাড়া তো আর কাউকে আহ, পাওয়া যায়নি, এবং মানুষের কথা শুনতে হলে তো তাদের কাছ থেকে যেতে হবে, তাদের কাছ থেকে কথা বের করে আনতে হবে, যে কাজটা আপনি করেছেন একদম। তখনকার সময়ে। বর্তমান যেহেতু বিএনপির সরকার বাংলাদেশ শাসন আমলে এখন নতুন করে তারা ক্ষমতা আহ, তাদের হাতে এসছে, এবং আপনি যা বলছিলেন যে আপনার যে স্থানীয় এমপি যারা আব্দুল মান্নান, আহ, আহ, ওনাকে আপনি ট্রাই করছেন কিন্তু সময় দিতে পারছেন না। তবে আমরাও চাই যে এরকম যারা আছেন তাদেরকে আপনি আপনার টকশোতে নিয়ে আসবেন, এবং জনগণের কল্যাণে তাদের কি ভূমিকা আছে সেগুলো আমাদের আসলে জানা উচিত, এবং তারা আসলে বাস্তবিক কতটুকু তারা এই মানুষের আস্থা পূরণ করতে পারবে বা আস্থা অর্জন করতে পারবে, আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে, এই বিষয়গুলো আপনার টকশোর মাধ্যমে আমরা অবশ্যই জানার আগ্রহ প্রকাশ করছি। একদম। দাদা আরো যদি কিছু সেটাই আমি করার কথা চেষ্টা বলি। করব। জি, দাদা জি, আমরা অবশ্যই, তো জানি অবশ্যই। বিগত 18 মাস আগে, অর্থাৎ যে আমাদের যে জুলাই যুদ্ধ যেটাকে আমরা বলি, জুলাই যুদ্ধ, ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের এই সময় ছাত্র জনতা আপনাকে গণ অভ্যুত্থানের বিরোধী বলা হয়, এই বিষয়টা কি বলবেন? আসলে আপনাকে অনেকেই মানে ছাত্র জনতার অভ্যুত্থানের বিরোধী বলে আখ্যায়িত করেছেন। মানে রিপন ভাই কি মানে আজকে ইচ্ছে করে এই ধরনের প্রশ্নগুলো আপনি করছেন যে মানে আওয়ামী দূষর হিসাবে আমাকে? মানে আপনি আমাকে আওয়ামী মানে ট্যাগ দিয়ে এই ধরনের বিষয়টা হচ্ছে আচ্ছা, আপনাকে তো আমরা সবসময় পাবো না, আপনি থাকেন সঞ্চালনার ভূমিকা, আপনাকে তো আমরা তখন প্রশ্ন করার মতন কোনো সুযোগ পাই না, যেহেতু আজকে আপনি অতিথি হয়েছেন। আমার সেই যে কিউরিসিটি জন্মাচ্ছে যে আপনার কাছ থেকে কিছু জানি, আপনার অনেক ইতিহাস যেগুলো রয়েছে সেগুলো আমাদের জানা উচিত, এবং সামনের দিকে আপনি কিভাবে এগোবেন, আমার মনে হয় যে এরকম একটি দৃষ্টিভঙ্গি আপনার এখন কি আছে সেগুলো তো আমাদের জানতে হবে না। আপনি আরেকটা টক শো চালাবেন বা সামনের পর্বগুলো চালাবেন, সেগুলো কিভাবে চলবে, নাকি থেমে যাবেন, এই বিষয়গুলো আমাদেরকে তো ভাবার, সে কারণে একটু বা জানার আগ্রহ রয়েছে যে আসলে কি জুলাই যোদ্ধার বিরুদ্ধে আপনি ছিলেন। না দেখুন এই প্রশ্নটির বহুবার আমি উত্তর আমি আমার ফেসবুকের
আমার যে গৌরাঙ্গ দেবনাথ উপনামের যে পেজটি, সেখানে আমি বহুবার দেওয়ার চেষ্টা করেছি। কারণ এখানে 5ই আগস্টের আগে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটি ছিল, যেটি পরে এক পর্যায়ে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং সেই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ পতন হয় এবং খুব ভয়ানক নির্লজ্জভাবেই পতন হয়। এরকম বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো সরকারের পতনের পর সরকার প্রধানকে এইভাবে পালিয়ে যেতে হয়নি, কিংবা সেই সময়কার আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের বাড়িতে যেভাবে হামলা, যেভাবে আগুন দেওয়া হয়েছে, এটি সারা ওয়ার্ল্ডকে কিন্তু বিস্মিত করেছে। তো এরকম একটি গণ অভ্যুত্থানে চেষ্টা করা হয়েছে 5ই আগস্টে, যে আমি এই অভ্যুত্থান কিংবা এই আন্দোলন, যেটি জুলাই আন্দোলন বলা হয়, এটির আমি বিরোধী ছিলাম এবং এটির আমি বহুবার চেষ্টা করেছি। আমার ফেসবুকে উত্তর দিতে কেউ আমার সামনে আসেনি এবং আমি অনেককে বলেছি সৎ সাহস থাকলে আপনার মতো এরকম প্রশ্ন করবার জন্য আমার টক শোতে এসে সামনাসামনি হওয়ার জন্য, সেটিও আসেনি। কিন্তু আজকে আপনি প্রশ্নটি করেছেন, আপনাকে ধন্যবাদ দিলেই, যদিও মনে হচ্ছে যে আপনি একদম পরিকল্পিতভাবে আমাকে আজকে আক্রমণ করবার জন্য আপনি সঞ্চালকের ভূমিকায় নিয়েছেন। এটি আমি আরেকবার বলতে চাই আপনাকে সাক্ষী রেখে আজকে লাইভে, যে যখন বৈষম্য বিরোধী আন্দোলনটি শুরু হয়, আমার ফেসবুকে পুরনো সেই সমস্ত পোস্টগুলি আমি কিন্তু শেয়ার দিয়েছি কেটে কেটে, যে আমি আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে আদৌ যুক্ত ছিলাম কিনা। আমরা কিন্তু মূলত এটি কোটা বিরোধী আন্দোলন ছিল, আপনি জানেন, আপনার নিশ্চয়ই মনে আছে এরকম। যখন কোটার আন্দোলন, সেটিকে কিন্তু আমরা সমর্থন করেছি একজন সচেতন নাগরিক হিসেবে। আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারকে, যেহেতু আমি বলেছি আমি আওয়ামী লীগের একজন সমর্থক, সে কারণে আওয়ামী লীগ সরকারকে আমি পছন্দ করতাম, কিন্তু তাদের নানান নেতিবাচক কর্মকাণ্ডে আমি কঠোর সমালোচনা ছিলাম, যে কারণে আমি আওয়ামী লীগ আমলে নানান হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু কোটা বিরোধী আন্দোলনটা একেবারে একটা সিম্পল দাবি ছিল ছাত্রদের। সেটি যখন সেটিতেও আমি কিন্তু বহুবার লিখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই কোটা বিরোধী আন্দোলনটা মেনে নেন, কারণ এটা খুব সিম্পল একটা বিষয়। আপনার সরকার পতন তো তারা চাচ্ছে না, তারা চাচ্ছে কোটা বিরোধী যে তাদের বক্তব্যগুলো, সেগুলো মানে মেধার ভিত্তিতে যেন চাকরি হয়, এটি তো ওদের দাবি ছিল। এটির পক্ষে আমার বহু লেখা ছিল, কিন্তু আপনি খেয়াল করবেন এখন এটি বলতে হয়, আমি বহুবার বলেছি আজকে যে লাইভ 3 তারিখ 4 তারিখ এসে যখন মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রদেরকে ডাকলেন যে তোমাদের সব দাবি আমরা মেনে নেব সরকারের পক্ষ থেকে, তোমরা আমার সঙ্গে আসো, তোমাদের জন্য ওপেন। অর্থাৎ অর্থাৎ আর যখন শেখ হাসিনার কোনো আর রাস্তা নেই, চতুর্দিকে আন্দোলন একদম তুঙ্গে, তখন শেখ হাসিনা বুঝতে পারলো যে না, এখন তো ছাত্রদের সঙ্গে আমার বসা উচিত, যেটা আরো আগেই উনি বসতে পারতেন। কিন্তু তখন কিন্তু ছাত্ররা পরিষ্কার বললো যে না, আপনার সঙ্গে আর কোনো বসা না, আমাদের এখন এক দফা এক দাবি, এবং সেটি হচ্ছে কি, আওয়ামী লীগের পদত্যাগ বা আওয়ামী লীগের পতন। এছাড়া শেখ হাসিনার পতন ছাড়া তারা আর কোনো দাবি মানতে রাজি না বা কোনো ধরনের কথা বলতে রাজি না। তখনই আমরা যারা অন্তত সচেতন নাগরিক, আমরা ভাবলাম যে এটার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে কারো না কারো প্যাট্রোনাইজ আছে। তা না হলে একজন প্রধানমন্ত্রী যখন তাকে আমন্ত্রণ জানায়, তখন তিনি যখন জান না যে না, আপনার পদত্যাগ ছাড়া কোনো, তখন আমরা ভাবলাম যে না, এইটি তো আন্দোলনটি আসলে টার্ন করেছে অন্যদিকে। তখন আমরা কিন্তু কোটা বিরোধী 4 তারিখ, তখন আমরা বললাম যেহেতু এটা শেখ হাসিনার পতনের আন্দোলন, তখন আমি ভাবলাম যে আমার সঙ্গে যারা সমমনা আছে, আমরা যারা এখানে কাজ করি, যাদেরকে আওয়ামী পন্থী সাংবাদিক বলা হয়, হ্যাঁ, এখনো আমাদেরকে আওয়ামী পন্থী সাংবাদিক বলে, আপত্তি নেই, আমি তো নিজেই স্বীকার করি যে আমি আওয়ামী লীগের সমর্থক। কিন্তু আমি কখনো আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিয়েছি, কোনো এমপির সাথে আমার নানান আদান প্রদান হয়েছে, কিংবা আমি কোনো পদ পদবিতে ছিলাম, আমার কোনো অনৈতিকতা আছে, সেটি যদি 1% কেউ প্রমাণ করতে পারে, আমি সেদিন থেকে সাংবাদিকতা ছেড়ে যে কোনো শাস্তি মাথায় পেতে নেব। কিন্তু আমি তো একজন সচেতন নাগরিক, দেশের নাগরিক হিসেবে যে কোনো দলকে সমর্থন করতে পারি, সেটিতে আমার অপরাধ হলে আমার কিচ্ছু বলবার নেই। তো এটিতে বলা হয় যে আমি কোটা বিরোধী আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধী ছিলাম। অথচ আমার ফেসবুকের সেই সময়ের পোস্টগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমি কখনোই কোটার বিরুদ্ধে ছিলাম না, কোটার বিরোধী যে আন্দোলন তার পক্ষে ছিলাম। এখন আপনি আসতে পারেন যে একজন সাংবাদিকের কাজ কি ওই কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে মিশে তাদেরকে নানাভাবে পেট্রোনাইজ করা, তাদেরকে টাকা পয়সা সরবরাহ করা, তাদেরকে খাবার সরবরাহ করা, তাদেরকে ইউনাইটেড করা এবং তাদের সামনে নেতৃত্ব দিয়ে বোঝানো যে আমি কোটা বিরোধী আন্দোলনের প্রধান নেতা। একজন সাংবাদিকের যদি এই ধরনের ভূমিকা নেওয়ার কোনো সুযোগ থাকে, তাহলে যদি এটা অপরাধ হয়ে থাকে, আমি নিশ্চয়ই অপরাধী। কিন্তু আমার কাছে মনে হয়েছে একজন সাংবাদিক যে কোনো বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, কিন্তু তিনি নেতৃত্ব দিতে পারেন। ধরেন এখন যদি একটি বিএনপির বিরুদ্ধে একটি আন্দোলন হয়,
সেই আন্দোলনে সাংবাদিক লিখবে, সাংবাদিকের কাজ হচ্ছে লিখা, কিন্তু মিছিল মিটিং এর নেতৃত্ব দিয়ে বিএনপিকে পতন ঘটাই দিব, বিএনপির তারেক রহমানের আমি করে দিব, সেটা তো আমি রাস্তায় দাঁড়িয়ে করতে পারি না এজ এ সাংবাদিক। এটি অনেকে করেছে, যারা বড় বড় কথা বলেছেন, তারা জুলাই যোদ্ধা, তারা হ্যান্ড করেনগা ত্যান করেনগা, তাদের সঙ্গে ভাই আমি একমত। সেক্ষেত্রে যদি একজন সাংবাদিক হিসেবে কেন আমি মিছিলে গেলাম না, কেন আমি তাদের নেতৃত্বে গেলাম না, তাদেরকে নানাভাবে সহযোগিতা করলাম না, সেটি অপরাধ হয়ে থাকলে আমি নিঃসন্দেহে আমি সে অপরাধ মেনে নিতে পারি, কিন্তু কোটার পক্ষে আমরা সেই আন্দোলনকে সমর্থন করেছি, এটি হচ্ছে আমার কথা। কিন্তু পক্ষান্তরে আরেকটি কথা আছে, যেমন ধরেন আপনি 5 আগস্টের পরে আপনাকে আওয়ামী দূষর হিসেবে ফেসবুকে আপনার ছবি দিয়ে নোংরা বা জঘন্য ভাষায় অনেকেই, যার মধ্যে একাধিক সাংবাদিকও ছিলেন, নানাভাবে হয়রানি এমনকি গ্রেফতারের চেষ্টা করেছিলেন আপনাকে। কিন্তু আমরা দেখলাম যে আপনি এসব কার্যক্রমকে থুরাই, মানে কোনো কেয়ারই করেন নাই, আপনি অত্যন্ত সাহসের সাথে সাংবাদিকতা ও নিয়মিতভাবে টকশোটা করে গেছেন। এত চাপে থেকেও এটি আসলে কি করে সম্ভব হলো? ওই যে আমার মধ্যে আমি বারবারই বলি যে কোনো ধরনের দুর্বলতা আমাকে গ্রাস করে না, আমি কারো খাইও না, কারো পড়িও না, আমি আমার সাংবাদিকতাটাই করি, যেটি দীর্ঘ 16 বছর প্রথম আলো আমাকে শিখিয়েছে। এখন কালের কণ্ঠে কাজ করি, কালের কণ্ঠ আমাকে শেখাচ্ছে যে একজন সাংবাদিকের কোনো পক্ষ বিপক্ষ থাকবে না, তিনি থাকবেন নিরপেক্ষ। আমি চেষ্টা করি সেই কাজটা করতে। তা না হলে 5ই আগস্টের পর সত্য একটি কথা বলেছেন যে 5ই আগস্টের পর বহু চেষ্টা করা হয়েছে নবীনগরে আমি শহরে কয়েকজন সাংবাদিক, যাদেরকে আওয়ামীপন্থী সাংবাদিক বলা হয়, তাদেরকে নানাভাবে হয়রানি করবার জন্য, তাদেরকে জেলে ঢুকানোর জন্য, এবং আমার ছবি দিয়ে কত ধরনের বাজে বাজে বিচ্ছিরি আপনার পোস্ট করা হয়েছে। আপনি দেখেন ডিবি হারুন, যে ডিবি হারুন, হ্যাঁ, তার আদি পৈতৃক বাড়ি হচ্ছে নবীনগরের উত্তরাঞ্চলের একটি জায়গা। আমি সম্ভবত 22-23-এর দিকে নারায়ণগঞ্জের আপনার খুব পরিচিত সাংবাদিক, আপনার শ্রদ্ধেয় সুভাষ সাহা, সুভাষদার একটি অনুষ্ঠান ছিল, একটি গুণীদের সংবর্ধনা, সেখানে হারুন সাহেবও সেখানে সংবর্ধিত অতিথি হিসেবে এসেছিলেন। আমি সেই অনুষ্ঠানটা উপস্থাপনা করেছিলাম। তো হারুন সাহেবের বাড়ি নবীনগর, এটা আমি আগেই জানতাম যে তার আদি পৈতৃক বাড়ি নবীনগরের উত্তরাঞ্চলের লক্ষ্মীপুর না কোথায় যেন বাড়ি। তো হারুন সাহেব আমাকে অনুষ্ঠান শেষে আমাকে বললেন যে আপনি তো বেশ ভালো উপস্থাপনা করবেন, তো আপনি তো ঢাকায় চলে আসতে পারতেন। তো আমি বললাম যে আমার আসলে সুযোগ এর আগেও হয়েছিল সাংবাদিকতায় ঢাকায় আসার, কিন্তু আসলে আমার ভাগ্য লিখে আছে যে আমি নবীনগরে পড়ে থাকবো, সে কারণে হয়তো আমি ঢাকায় আমার আসার সুযোগটা হয়নি। তো তার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, একটা ছবিও তুললাম সুভাষদা আমি সহ। সেই ছবিটি যখন আমি পোস্ট করলাম 23 সালে বা 24 সালের দিকে, তখন কিন্তু এখানকার সাংবাদিক সমাজ সবাই আমাকে বাহবা দিল যে গৌরাঙ্গদা আপনি সাকসেস, তাই ডিবি হারুন স্যারের সঙ্গে আপনার ছবি, আপনি তার অনুষ্ঠান উপস্থাপনা করেন, আসলে ভাই আপনি মেধাবী, আপনি কেন নবীনগর করে আছেন, আপনি ঢাকায় চলে যান। তখন কি কি ধরনের কমেন্ট আমাকে করতো, 200-300 কমেন্ট করা হয়েছে সেই ছবির নিচে। 5ই আগস্টের পর সেই ছবি কাট করে আবার এখানকার সাংবাদিক সমাজ থেকে আরম্ভ করে কিছু বাজে প্রকৃতির, বাজে মানসিকতার লোক, তারা আবার আমার ফেসবুকে পোস্ট দিয়েছে ডিবি হারুন যদি পলাতক থাকে তাহলে তার সাথে ছবি তোলার সে গৌরাঙ্গদের নতুন এখনো কেন জেনে না। এই হচ্ছে মানুষের মানসিকতা। আপনি তো ধরেন কারোর সঙ্গে ছবি তোলা, এটি যদি অপরাধ হয়ে থাকে, তাহলে বাংলাদেশ থেকে আপনার হাজার না, লক্ষ না, কোটি মানুষকে আপনি গ্রেপ্তার করতে পারবেন যে ভাই আপনি ওদের সঙ্গে, একজন এমপির সঙ্গে ছবি থাকতেই পারে, একজন মন্ত্রীর সঙ্গে আপনার ছবি থাকতেই পারে। এখন ধরেন বিএনপির অ্যাডভোকেট এম এ মান্নান, শ্রদ্ধেয় মান্নান ভাই এমপি হয়েছেন, তার সঙ্গে আমি ছবি তুললাম, তার একটা ইন্টারভিউ নিলাম। এখন আগামী 10 বছর পরে বিএনপির পতন হয়ে গেল, আওয়ামী লীগের মতো ধরে নিলাম, তখন কি আওয়ামী লীগের লোকজন বলবে যে গৌরাঙ্গ মান্নান সাহেবের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নিচ্ছে, ওই বড় বড় ছবি? এটি কি হতে পারে? আপনি তখনই একটা মানুষকে আপনি ক্রিমিনাল বলতে পারেন কিংবা দোষী বলতে পারেন যদি ওই মানুষটির বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে যে তিনি ওই এমপির কাছ থেকে, ওই মন্ত্রীর কাছ থেকে, ওই হারুন ডিবির কাছ থেকে কোনো অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে নানানভাবে টাকা কামিয়েছে। তো যেহেতু আমি এগুলির কোনো হারও ধরি না, কে হারুন, বিগত দেখেন 20 বছর 30 বছর সাংবাদিকতা করি, কখন কোন এমপি নবীনগর আসে, কখন কোন এমপি নবীনগর থেকে চলে যায়, এগুলি আমার দেখারও বিষয় না। আমি কোথাও যাইও না, যাওয়ার ইচ্ছা করি না। আমার যখন মনে হয় যে আমার রিপোর্ট করা দরকার সেটা আমি রিপোর্ট করি। আমার যখন মনে হয় একটা টকশো করা দরকার, সেটি এমপির পক্ষে গেল না এমপির বিপক্ষে গেল, সেটা আমি ধার ধারি না, এখনো করি না, ইন ফিউচার মরার আগ পর্যন্ত ভাই আমি করতে চাই না। আমি সত্যটাই লিখতে চাই, সত্যটাই বলতে চাই। এখন কারো ছবি যদি আমার সঙ্গে থাকে সেটার জন্য আপনি আমাকে জেলে দিয়ে দিবেন, আপনি আমাকে আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জাসমাতপন্থী বলবেন, এটা তো ভাই কোনো একটা মানে যৌক্তির মধ্যে পড়ে না। যেটি বিগত 18 মাস শুধু আমি একা না, বহু নিরপরাধ সাংবাদিককে নানাভাবে ট্যাগ দিয়ে
এই জেলখানায় ঢুকানো হয়েছে, নানাভাবে মানুষকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। এটির বোধহয় এখন সময় এসছে, যেহেতু বিএনপি একটি প্রথম দিন যেই বক্তব্যটি আমি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, যে তিনি বলেছেন যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি কিংবা একেবারেই ভোট দেননি, ভোট দানে বিরত থেকেছেন, তাদের সবার সমান অধিকার নিয়ে এখন কাজ করবেন। আর মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন যে সাংবাদিকরা এখন থেকে নির্ভয়ে কাজ করবে। আমি মনে হয় সুযোগ এসছে এখন সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার, যেটা আমরা এতদিন সেই আওয়ামী লীগের একজন সমর্থক হয়ে কিংবা যদি আমি বলিও আওয়ামীপন্থী একজন সাংবাদিক হয়েও কিন্তু আমরা সেই সুযোগটি বা সেই জায়গাটি পাইনি, যেটি এখন তথ্যমন্ত্রী বলছেন। দেখি সামনে কি হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দাদা। আসলে বর্তমান সরকারের কথা যেহেতু বলা হচ্ছে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ক্ষমতা নেওয়ার পর থেকে বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজ এই সমস্ত ব্যাপারে খুবই জিরো টলারেন্ট। আমরা দেখলাম যে বিভিন্ন অঞ্চলে যারা চাঁদাবাজ করছে অনেকে আটকাচ্ছে, পাবলিক তাদেরকে মানে ধরে ফেলছে এবং তাদেরকে প্রহার করছে, এবং তাদের আইডেন্টিফাই করতে গিয়ে দেখা গেছে যে অনেকে ছাত্র দলের আহ্বায়ক, ছাত্র দলের সদস্য সচিব, এই টাইপের অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু মানুষ কিন্তু এখন অনেকটা সচেতন হয়েছে। সরকার যেরকম সচেতনতা দেখাচ্ছেন, আমাদের সাধারণ মানুষরা কিন্তু এখন সচেতন। এখন চাঁদাবাজ, সন্ত্রাস এগুলাকে মানুষ এখন আর ওইভাবে মানে প্রশ্রয় দিচ্ছেন না। তো আমার মনে হয় যে তারেক রহমানের এই নেতৃত্ব অবশ্যই জনকল্যাণী এবং জনকল্যাণমুখী, মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। ওনার যে কথার যে ধরন আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, আমরা বুঝতে পারছি যে এদেশে কিছু একটা নতুন কিছু একটা হতে যাচ্ছে, এবং এটাই হোক আমরা আশা করছি। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আবারও নবীনগরের কথাই। নবীনগরের কথার যদি আমি একটু বলি যে নবীনগরে অনেক বেশি সাংবাদিক, যে আমিও অনেক সময় নবীনগরে গেলে অনেক সাংবাদিকের সাথে আমার দেখা হয়, আমার কথা হয়, বা অনেক সাংবাদিককে আমি নতুন করে চিনছি। তো জানতে গিয়ে দেখলাম যে নবীনগরে অসংখ্য সাংবাদিকের ছড়াছড়ি বিভিন্ন ভাবে। মূলধারার সাংবাদিক রয়েছেন বা মূলধারার বাইরেও অনেক সাংবাদিকরা আছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বেশিরভাগ সাংবাদিক আপনার বিরোধিতা করেন, মানে এটা মানে এর কারণটাই আমি আসলে বুঝতে পারছি না, যে কেন আপনি তো সবসময় সাহসিকতার সাংবাদিকতায় আছেন এবং সুষ্ঠু সাংবাদিকতায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ সাংবাদিক দেখা গেল যে আপনার বিরোধিতা করছে, অথবা দেখা গেছে যে আপনার ভালো ভালো অর্জনেও আপনাকে তারা অভিনন্দন না জানিয়ে বরং আপনার সমালোচনাই করছেন। কেন বলেন তো সময় এইগুলো কেন হচ্ছে দাদা? একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি আপনাকে পাল্টা প্রশ্ন করে একটি শব্দ চয়নে সম্ভবত আপনি ভুল করেছেন। আপনি যদি সাংবাদিকদের কথা না বলে যদি বলতেন যে অপসাংবাদিকরা আপনার সমালোচনা করে, তাইলে আমার মনে হয় এটা এপ্রোপ্রিয়েট হতো। অতএব আমি বলতে চাই সাংবাদিক নয়, যারা অপসাংবাদিকতা করে, সাংবাদিকতার নামে যারা ধান্দা করে, চাঁদাবাজি করে, নানান দলবাজি করে, সেই সমস্ত অপসাংবাদিকরাই গৌরাঙ্গ দেবনাথ অপুর সমালোচনা করে। আমি আপনার মাধ্যমে চ্যালেঞ্জ দিতে চাই নবীনগর সহ, ব্রাহ্মণবাড়িয়া সহ যে কোনো সাংবাদিক যে কোনো সময় যদি আমার সঙ্গে আপনার মতো এরকম টক শোতে আসতে চায়, সামনাসামনি যাই হোক দর্শক, আমরা আবারও দেখলাম যে গরমে আটকে গেছেন। ওনার নেটের হয়তো সমস্যা হচ্ছে। এই নেটের আমার সমস্যা কাটিয়ে আমি যেটি বলছিলাম রাইট। আমি হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে আপনি বলছিলেন সাংবাদিকরা আমার বিরোধিতা করে। আমি বলেছিলাম আপনাকে এই মুহূর্তে, যেহেতু নেটের সমস্যা, আমি আবারও বলছি সাংবাদিক নয়, অপসাংবাদিক, যারা নামধারী সাংবাদিক, যারা ধান্দাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা দলবাজি করে, তারা আমার বিরোধিতা করে। প্রকৃত সাংবাদিকরা কখনোই গৌরাঙ্গ দেবনাথ অপুর বিরোধিতা করবে না, এই কারণে যে আমি কখনো অপসাংবাদিকতাকে প্রশ্রয় দিই। আমার 30 বছরের সবচেয়ে বেশি আমি সোচ্চার থাকি বা এখনো আছি, ইন ফিউচারও থাকবো, যে অপসাংবাদিকতার বিরুদ্ধে হচ্ছে আমার সবচেয়ে বড় যুদ্ধ। যদি কারো সাহস থাকে সুনির্দিষ্ট তথ্যের আলোকে যে গৌরাঙ্গ দেবনাথ অপু আপনি এই জায়গাতে আপনার এই সমালোচনা আছে, আসেন। আমি রিপন ভাই আপনাকে সাক্ষী রেখে, যারা দেখছেন সবাইকে সাক্ষী রেখে বলবো যে সেদিন থেকে সবার কাছে ক্ষমা চেয়ে আমি সাংবাদিকতা থেকে বিদায় নেবো, যে আর কোনোদিন সাংবাদিকতা করবো না। কারণ যারা দলবাদের সাংবাদিকতা করে, যারা 500-1000 টাকা
দিলে সারা দিন একজন নেতার পেছনে ঘুরে কিংবা কন্ট্রাক্ট বেসিক ভাড়াই চালিত সাংবাদিকতা করে, সিএনজির পেছনে লেখা থাকে না যে ভাড়াই চালিত সিএনজি, এখন সাংবাদিকতা ভাড়াই চালিত সাংবাদিক। যারা ভাড়াই চালিত সাংবাদিক তারা গৌরাঙ্গদের মতো সমালোচনা করে, কিন্তু আমি পরিষ্কার ভাবে বলতে চাই আমি গৌরাঙ্গ দেবনাথ অপু ভাড়াই চালিত সাংবাদিক না। আমি সবসময় গত 30 বছর যাবৎ প্রকৃত সাংবাদিকতা করার চেষ্টা করছি, যদিও হয়তো সবটা পারি না করতে, কারণ জায়গা ছোট্ট। ঘুম থেকে উঠলেই মানুষের সঙ্গে দেখা হয়, কেউ আমার বাবা, কেউ আমার চাচা, কেউ আমার খালা, কেউ আমার খালু। এই সমস্ত মানুষগুলোর চোখের সামনে দাঁড়িয়ে তখন কথা বলতে হয়, সে কারণে সব নিউজ হয়তো সবসময় করতে পারি না, কিন্তু যেটুকুই করি অন্তত শতভাগ সততার সঙ্গে, নীতি নৈতিকতার সঙ্গে সত্যটা বলার চেষ্টা করি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করি। যে কারণেই আওয়ামী লীগের সমর্থক হওয়ার পরেও আওয়ামী লীগের আমলে আমার বাসায় হামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে, আমি একাধিক মামলায় জর্জরিত ছিলাম। এখন যারা বলে, আপনি যদি বললেন যে আপনি নিজেও দেখেছেন অধিকাংশ সাংবাদিক আপনার কাছেও বলেছে যে তিনি তো হামবড়া সাংবাদিক, এই সেই নানান, আপনি নিজে বলেন তো যে আমার বিরুদ্ধে একমাত্র কি বলে একটা যেটি আমার যারা খুব কাছাকাছি সাংবাদিক তারাও বলে যে তোমার বিরুদ্ধে তো একটাই অভিযোগ, সেটা হয় যে তুমি বলে খুব দেমাগ দেখাও, তুমি বলে খুব হামবড়া সাংবাদিক, তোমার মধ্যে অহংকার বেশি। আরে ভাই, অহংকার আপনি করবেন চাঁদাবাজি, আপনি করবেন ধান্দাবাজি, নেতার পিছে ঘুরবেন, নেতার কাছ থেকে টাকা আনবেন, আপনি বিশ্বাস করবেন? এখন কথাটা বলতেই হয়। গতকাল না পরশু আমি একটা টকশো করেছিলাম, টকশোটা হুট করে মাঝখানে শেষ হয়ে গেছে। ওখানে একজন বিএনপির একজন সাংগঠনিক সম্পাদক যুক্ত হয়েছিলেন, কিন্তু টকশোটা লাইভটা বন্ধ হয়ে গেছে। তো তখন আমি বললাম যে ভাই আর কিন্তু দেখা যাচ্ছে না, এখন আমরা এমনি কথা বলতে পারি। তো আমি বললাম যে আজকে যে মাননীয় সাংসদ এখানে এসেছিলেন একটা ফার্স্ট প্রশাসনের একটা প্রোগ্রামে, তো সেখানে আপনি সাংবাদিকদের দাওয়াত দিলেন না, আমরা জানতে পারলাম না। তো ওই সাংগঠনিক সম্পাদক বললেন যে ভাই দাওয়াত দেবো কি, আপনারা সাংবাদিকরা দাওয়াত দিলে টাকা দেওয়া লাগে, বসে থাকে। তো ওই সাংবাদিক আমি গৌরাঙ্গ দেবনাথ অপু না। তো যারা ওই টাকার বিনিময়ে সাংবাদিকতা করেন, সেই সমস্ত ধান্দাবাজ, চাঁদাবাজ কিংবা অপসাংবাদিক, নামধারী সাংবাদিক, তারা হয়তো গৌরাঙ্গ দেবনাথ অপুকে পছন্দ করে না। কিন্তু আমি জানি যারা রিয়েল সাংবাদিকতা করে এবং যাদের মধ্যে অনেকেই আমার চেয়ে ভালো সাংবাদিকতা করে, এটা আমি বারবার গর্বের সঙ্গে বলি যে নবীনগরের নতুনদের মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে, তাদেরকে আমি সেলুট জানাতে চাই যে তারা অনেক ভালো সাংবাদিকতা করছেন এবং অনেক ভালো হাত তাদের। তারা যদি সঠিকভাবে সাংবাদিকতা করে, নবীনগরের যে হারানো ঐতিহ্য নবীনগরের সাংবাদিকতায় সেটা আবারও ফিরে আসবে। কিন্তু সেই সাংবাদিকগুলো পারে না এই কারণে যে তারা আশেপাশে, ওই যে এমপি সাহেবকে বলি আমরা যে মাননীয় সাংসদ খুবই সৎ, খুবই নীতিবান, কিন্তু আশপাশের মানুষগুলো তো ভাই ভালো না। যে কারণে বিগত দিনে মরহুম ইবাদুল করিম বুলবুল অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তাকে নষ্ট করেছে তার লোকগুলো, আশপাশের লোকগুলো। তো সাংবাদিকদের মধ্যে ভালো ভালো বেশ কিছু সাংবাদিক আমার কাছে মনে হয় যে তাদের কাছ থেকে আমার শেখার আছে, তারা এত ভালো সাংবাদিক কিন্তু পারে না। ওই বেশিরভাগ সাংবাদিক হলো নামধারী, এটি হচ্ছে বড় সমস্যা ভাই। প্রকৃত সাংবাদিকরা কখনো গৌরাঙ্গ দেবনাথ অপুর, আমি তো বারবার বলি যে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমার সমালোচনা করেন, আমি সাংবাদিকতা ছেড়ে দেব যদি আমার নৈতিকতার বা দুঃখিত অনৈতিকতার কোনো বিষয় আপনারা তুলে ধরতে পারি। ধন্যবাদ আপনাকে স্পষ্টতা করার জন্য। হ্যাঁ দাদা, বিষয়টা হচ্ছে যে সাংবাদিক হচ্ছে এমন একটা পেশা, মানে মহান পেশা। মানে আপনারাই বলেন যে এই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতাকে মানে আখ্যায়িত করা হয়েছে। তবে আমরা যেটা দেখছি আর কি, অতীতেও দেখেছি বা এখনো কিন্তু দেখছি না তা কিন্তু না, এখনো দেখছি যে একটা লেজুর ভিত্তিক সাংবাদিকতা। মানে অতীতে দেখেছি যে ফ্যাসিস্ট সরকারের আমলেও মানে সবাই সেই সরকারের পক্ষে, কোনো বিপক্ষে কোনো রিপোর্ট আমরা খুব একটা চোখে দেখিনি। অথবা এটা কি এভাবে বর্তমান সরকারের সাথেও কি সেটা অব্যাহত থাকবে কিনা, যে লেজুর ভিত্তিক মানে সাংবাদিকতা এখনো চলবে কিনা, এই সরকারের আমলেও সেটা কি চলবে কিনা, মানে একটা আশঙ্কার মধ্যে বলছেন আপনি রিপন ভাই, থাকবে কিনা বলছেন কেন? অলরেডি আপনি বলেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব সাংবাদিকরা আওয়ামী লীগের দালালি করেছে, চাটুকারিতা করেছে, যেটি আমি আমার 5ই আগস্টের পর আমি নিয়মিত বলেছি যে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যে সমস্ত বাংলাদেশের খুব নামি দামি খ্যাতনামা সাংবাদিকরা যেভাবে চাটুকারিতা করত, যেভাবে শেখ হাসিনার প্রশংসা সূচক বক্তব্য রাখতেন, এই কারণে কিন্তু সাংবাদিকদেরকে নিয়ে নানান সমালোচনা হতো সে সময়ও। এবং 5ই আগস্টের পর অনেকে আজকে কিন্তু নানান হামলা মামলা জর্জরিত, কেউ বা দেশ ছাড়া, দেশের ভিতরে অনেকে আবার লাট্টা। এই ঘটনা কিন্তু 5ই আগস্টের পর 10 গুণ বেড়েছে, 1 গুণ 2 গুণ না, 10 গুণ বেড়েছে।
গত 18 মাসে ডক্টর ইউনূসের সরকার দেশটা 12টা বাজিয়ে দিয়ে গেছে। আমি আজকে অনলাইনে বলছি, বিশেষ করে সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিকতাকে একেবারে শেষ করে দিয়ে গেছে ডক্টর ইউনূসের সরকার। কারণ এত বেশি চাটুকার, এত বেশি দলবাজ। আমাকে দেখেন, আমি কথায় কথা বাড়ে, 5ই অগাস্টের 2 মাস পর আমরা পদ্মাপাড়ে গিয়েছিলাম 250 সাংবাদিক মরহুম সাইদুর রহমান রিমনের আমন্ত্রণে। সেখানে মাত্র 2 মাস, 5ই অগস্টের পর সেখানে বলা হয়েছে আমাদেরকে কোনো ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থার বড় বড় যারা কর্মকর্তা তারা রিমন ভাইকে বলছে যে ভাই আপনারা তো সব মিলে আওয়ামী সাংবাদিকদেরকে জড়ো করতেছেন সেখানে এই আবার নতুন করে ইয়ে করার জন্য। তখন কিন্তু রিমন ভাই এবং আমরা দুজনে মিলে কিন্তু এগুলির প্রতিবাদ করেছি বহু ডিজিএফ এর কর্মকর্তাদের সঙ্গে। সেখানে আমাকে একটা জাতীয় টেলিভিশন থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যে অপু ভাই আপনি তো সবসময় সাদাকে সাদা, কালোকে কালো বলেন এবং খুব সাহসী সাংবাদিক, এখন তো আপনারা আরো ভালো বলতে পারেন, আপনারা এখন স্বাধীন, আপনি এতদিন বলছেন কথা বলতে পারেন নাই। তা আমি তাকে উত্তর দিয়েছিলাম সেই আগস্টের 2 মাস পর যে ভাই স্বাধীন বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যদি আপনি বলতে পারেন তাইলে আপনি স্বাধীন। আর বর্তমান ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি বলতে যাবেন, আপনি তো জেলে যাবেন কালকে। এবং আপনার মনে আছে প্রতীক টেলিভিশনের একটা আপনি অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন, প্রতীক টেলিভিশনের একটি বর্ষপূর্তি অনুষ্ঠানে ঠিক এই কথাটা আমি গত বছর বলেছিলাম। গত বছর আপনার ইয়াতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্রাহ্মণবাড়িয়ার যে মিলনায়তন, ঠিক এই কথাটি বলেছিলাম যে স্বাধীন বলতে আপনারা কাকে বোঝাচ্ছেন? আওয়ামী লীগের সমালোচনা করতে পারলে সেটি আপনি স্বাধীনভাবে করতে পারবেন, কিন্তু ডক্টর ইউনূসের সরকারের আপনি সমালোচনা করতে পারবেন না। করতে গেলেই এই যে আজকে আনিস আলমগীর থেকে আরম্ভ করে পান্নু ভাই থেকে শুরু করে কত সাংবাদিক আজকে জেলে। এরা কি এদের কোনো বলেন এদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক কোনো অভিযোগ আছে? শুধু সরকারের সমালোচনা করেছেন বিদায়। আমিও তো সারাক্ষণই মানে ভয়ে তটস্থ থাকতাম। আমাকে বলা হতো আপনি তো একটা ভালো পত্রিকায় কাজ করেন, প্রথম আলোতে ছিলেন, কালের কণ্ঠে আছেন, সেই কারণে হয়তো আপনি এখনো বাইচে আছেন। আপনি যেভাবে সরকারের সমালোচনা করেন, আমি কি সেই সমালোচনাই আমি করি যে সমালোচনাটা যৌক্তিক ভাবে করা যায়। আমি কোনো উলঙ্গ ভাবে, অনৈতিক ভাবে কিংবা ন্যাংটা, অশ্রাব্য, অশুভন ভাষায় আমি কখনো গভর্নমেন্টের সমালোচনা করি না। আপনার মনে আছে কিনা, আপনি আমার সঙ্গে ছিলেন, সঞ্জীব ভট্টাচার্য ছিলেন, ব্রাহ্মণবাড়ির একজন সাবেক পুলিশ সুপার, নামটা আমি এখানে উল্লেখ করতে চাই না। তিনি আমাকে একদিন বলেছিলেন যে অপু ভাই আপনি তো রেড জোনে আছেন এই ডক্টর ইউনূস সরকারের সময়। আমি কিরকম বলো, আপনি তো লাল কালি দেওয়া আছে আপনার নামের মধ্যে, আপনি সবসময় সরকারের বিরোধী থাকেন, আপনি গভর্নমেন্টের এন্ট্রিতে সবসময় থাকেন এবং গভর্নমেন্টের বিরুদ্ধে নানানভাবে লেখেন, বলেন, আপনার টক শো এগুলি কিন্তু আমাদের ওয়াচে আছে, অতএব আপনি একটু ভাই সতর্কভাবে একটু থাকেন। তাই বলছি এটা আমার ক্রেডিট, আমি খুব অহংকার ফিল করছি যে আপনি আমাকে বলেছেন আমি সবসময় সরকারের বিরোধী থাকি। তো অপোজিশন যেটা বিরোধী দলের বিরুদ্ধে বইলে কি লাভ আর লিখে কি লাভ? আমার যদি সাহস থাকে, আমার যদি সততা থাকে, আমি সরকারের বিরুদ্ধেই বলবো। এই যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী কিংবা তার তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন একসময় বামপন্থী রাজনীতি করতেন, অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ, তিনি তো প্রথম দিনই বলেছেন নির্ভয়ে এখন সাংবাদিকরা কাজ করবে। এখন আমি যদি উস্কানিমূলক কথা বলি, আমি যদি রাষ্ট্র বিরোধী কথা বলি, আমি যদি সরকারকে নানানভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করি, এরকম স্পেসিফিক যদি অপরাধ করি, সেক্ষেত্রে আমার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু সরকারের আমি সমালোচনা করবো যৌক্তিকভাবে। সরকারের নানান এই যে আপনাদের সরাইলে যে ঘটনাটা ঘটেছে, রুমিন ফারহানার ঘটনাটা, এটি কি একজন সাংবাদিক হিসেবে আমার সমালোচনা করা উচিত না? এখন যদি তারেক রহমানের সরকার যদি বলে যে গোরাঙ্গদের বদরপুর রুমিন ফারহানাকে মানে কে মারলো, কে পিটাইলো, এটা নিয়ে ওনার করার দরকার কি? এটা তো হতে পারে না। সাংবাদিকের কাজই হচ্ছে যৌক্তিক সমালোচনা করা। তো সেইটাই আমি করে যাচ্ছি এবং আমি মনে করি আপনি যে প্রশ্নটি করেছেন এটি আরো বেড়েছে এবং আমার ধারণা এখন সাংবাদিকরা আগে কিন্তু এতটা ছিল না। এখন দেখবেন যে ওই বিএনপির নাম দিয়ে অনেক সময় সাংবাদিক সংগঠন হচ্ছে, হ্যাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী ধারায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন, অমুক ধারায়। আর আমি তো বলছি যে ভাই আমি আওয়ামী সমর্থক, আপনি বিএনপি সমর্থক থাকেন না, সেটা ভেতরে ভেতরে থাকুক, কিন্তু আপনি যখন সাংবাদিক হবেন তখন আপনি তো বলতে পারবেন না যে আমি আওয়ামী যুবলীগ সমর্থক সাংবাদিক, সেটা তো আপনার ভেতরে থাকবে। কিন্তু এখন এটা আরো, আপনি যেটা বলছেন বন্ধ হবে, সেটা আরো বহুগুণ বেড়ে গেছে। যদি তারেক রহমান এবং তার সুযোগ্য তথ্যমন্ত্রী যদি এই জায়গাটায় হাত দেন, তাহলে আমার মনে হয় এই দল কানা দলদাস আর লেজুর বৃত্তি সাংবাদিকতা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। ধন্যবাদ রিপন দা। ধন্যবাদ। আসলে দেশের কল্যাণে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করাই শ্রেয় এবং আমার মনে হয় যে সাংবাদিকরা এই বিষয়টা নিয়ে ভাববেন
চিন্তা করবেন, মেজর ভিত্তিক সাংবাদিক পরিহার করবেন। যাই হোক, অনেক ধন্যবাদ দাদা। অনেক ধরনের কথা আসলে আপনার কাছ থেকে আমরা জানার সুযোগ আমরা পেয়েছি। আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, জানি না বিষয়টা আপনি কিভাবে নেবেন। সেটা হচ্ছে যে আপনি তো বিগত 5 বছর ধরে এই টক শোটা পরিচালনা করছেন। সেই ক্ষেত্রে দেশ বিদেশের অনেক প্রখ্যাত মানুষরা এখানে এসছেন, এবং অনেক সময় মানুষ যাদেরকে দেখেনি, চিনেনি, নাম জানে না, তার কর্ম জানে না, তাদেরকেও আপনি টকশোর মাধ্যমে এনে তাদেরকে প্রখ্যাত করেছেন। মানে এই যে টকশো গুলো আপনি করে যাচ্ছেন দিনকে দিন, আজকে এতগুলো টকশো আপনি করেছেন, 424টি টকশো ইতিমধ্যে আপনি সম্পন্ন করেছেন। তো আপনি এই টকশো পর্বগুলো চালিয়ে রাখতে গিয়ে আপনি কেমন টাকা ইনকাম করেছেন? অথবা আমি যদি আরেকটু যদি বলি যে দাদা, আপনি সর্বনিম্ন একটা টকশোতে কত টাকা ফি নিচ্ছেন? এবং আরেকটু লাগাইতে চাই, সেটা হচ্ছে যে বিশেষ করে মানে নির্বাচন আসলে যখন আপনি নির্বাচনের প্রার্থীদেরকে আপনি নিয়ে দর্শকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেন, তারা দর্শকদের বেনিফিট নিচ্ছে কি নিচ্ছে না সেটা হলো পরের কথা, কিন্তু আপনি যে সুযোগটা করে দিচ্ছেন, তাদের কাছ থেকে আপনি নাকি মোটা অঙ্কের টাকা নিয়ে লালে লাল হয়ে গেছেন। মানে এই বিষয়গুলো যদি একটু আমাদের একটু পরিষ্কার করতেন আর কি দাদা। আমি হাসবো না কাঁদবো ঠিক জানি না, আপনি এমন এক প্রশ্ন করেছেন। আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি যে আপনি তো নিজে বহুবার আমার টক শোতে এসছেন, বলেন তো যে দাদা আপনার টক শোতে আসলে তো আপনাকে এটা মিনিমাম একটা ফি দিতে হয়। এই পর্যন্ত আপনি কিংবা আপনার সাথে যারা এসছে, কিংবা আমি আজকে অন লাইভে বলি 424 পর্বে যারা দেশে বিদেশের অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন, একজন মানুষও যদি বলতে পারেন যে গৌরাঙ্গদাকে এই লাইভ টক শোতে যুক্ত হতে গেলে ন্যূনতম একটা ফি দিতে হয়, এটা যদি জাস্ট খালি প্রমাণ বা বলতে পারেন, আমি যে পরিমাণ শাস্তি আপনি দিবেন বা দর্শকরা দেবে সেটাই মাথা ব্যথায় নেব। আর সেকেন্ডে যেটা বলছেন, এটা আমার কেন এসছে, কিছুদিন আগেও আমার এক ছোট ভাইয়ের দোকানে বসেছিলাম, কোন এক সাংবাদিক এসে আমাকে বললো, দাদা আপনি তো জনতার মুখোমুখি কইয়া ফাটাই দিতেছেন, আরে আপনি কি সব বড় বড় লিজেন্ড হেভিওয়েট প্রার্থীদেরকে নিচ্ছেন, মানে মিনিমাম তো লাখ 2-1 টাকা নিচে আপনাকে না দিয়ে তো কেউ ঢোকে না। আমি বললাম যে এত কম টাকা দিয়ে কি আমি কাউকে নেবো নাকি, তোমার কি আমার সম্পর্কে এই ধারণা? ও না দাদা আপনি এটা বলেন না। আমি বললাম যে গৌরাঙ্গ দেবনাথ টুকুকে তো এখন চিনো নাই। হুম, নিজে করো ধান্দা, করো চান্দাবাজি, কোথায় ভেকো আছে, কোথায় ড্রেজার আছে, সারাদিন ঘুরো মোটরসাইকেল লইয়া, আর এগুলি করো চান্দাবাজি, আর তো কোনো কাজ নাই। সাংবাদিকতা বুঝো, সাংবাদিকতা কি জিনিস? নিজের খেয়ে বনের মোস্তারায় আমি গৌরাঙ্গ দেবনাথ টুকু। হ্যাঁ, এটা বলতে পারো তুমি আগামী 100 বছর সাংবাদিকতা করো, 50 বছর সাংবাদিকতা করো, 20 বছর সাংবাদিকতা করো, তোমার ঝুলিতে যেটুকু প্রাপ্তি না হবে, আমার 30 বছরের সাংবাদিকতায় ঈশ্বর ভগবান আমাকে অনেক দিয়েছে। আমার দরকার হচ্ছে সেটা। আমি শুধুমাত্র সম্মান চাই। কারণ একটা বিষয় আমার ছোট ভাই বলে যে হয় সম্মান অথবা টাকা, দুইটা যে কোনো একটা নিতে হবে, দুটো একসঙ্গে হয় না। তো ঈশ্বরের কাছে আমি সম্মান চাই, মানুষের কাছে সম্মান চাই। সবাই সবটা চায় না, কেউ টাকা দিয়ে সম্মান কিনতে চায়, আর আমি আমার নিজের টাকা খরচ করে সম্মান আনতে চাই। এই টকশোটিতে যদি আমি 5,000 টাকা করি, আমি বোধহয় এর আগেও কয়েকটি টকশোতে আমি বলেছি যে একটি টকশোতে যদি 5,000 টাকা করে একজন অতিথির কাছ থেকে আমি নিতাম, তাহলে আমার মনে হয় আজকে 20 থেকে 25 লক্ষ টাকা আমার এই অ্যাকাউন্টে জমা হতো। তো সেটা ধরেন হওয়ার সুযোগ নেই, এই কারণে গৌরাঙ্গ দেবনাথ অপুকে যারা চিনে তারা জানে যে গৌরাঙ্গ দেবনাথ অপুকে টাকা দিয়ে কেনা যায় না। আমি আজকে অন লাইভে বলছি আপনার এই প্রশ্নের ইয়েতে যে যতদিন বাঁচবো এই টকশোতে আমি বারবারই বলি, কেউ যদি আসতে চায়, তার কথা বলতে চায়, নির্দ্বিধায় বলবে, মানে কিন্তু কথা বলার মতো সেরকম তৌফিক লাগবে। অর্থাৎ আপনি অনেক বড় পদে আছেন, অনেক বড় নামি দামি আপনি টাকাওয়ালা মানুষ, কিন্তু টকশোতে কথা বলতে পারেন না, তাই ধরুন আপনার টকশোতে আপনাকে আমি ডাইকে লাভ নাই। আপনি যদি বলতে পারেন, কথা বলতে পারেন যৌক্তিকভাবে, তাহলে আপনার জন্য নবীনগরের কথার দরজা সবসময় খোলা, যে কোনো সময় আসবেন উইদাউট ফি। আবার টাকা কিসের এখানে? একটা সময় তো ভাই নবীনগরের কথা আমি স্টিম ওয়ার্ডের 42 টাকা খরচ করে প্রতি মাসে আমি এটা নিতাম, উপরে নবীনগরের কথা একটা লোগো আসতো। কিন্তু এটা আমি ইদানিং করতে পারি না, কারণ প্রতি মাসে 4-5 হাজার টাকা এটার পেছনে ব্যয় করা আমার জন্য একটা বার্ডেন। কারণ যেহেতু আমি
এই মুহূর্তে একটু অর্থনৈতিকভাবে এতটা সচ্ছল না। আমি বছর ২-১ হয় আমার বিজনেসটা আমি ছেড়ে দিয়েছি। তো এই কারণে আমি বলব যে আমি কিন্তু এখন ওই যে লোগোটাকে আমি নিতে পারতেছি না। আমি স্ট্রিমার দ্বারা এটা করছি। অতএব টাকার কোনো দিয়ে মানুষের সম্মানকে বিচার করা যাবে না। গৌরাঙ্গ দেবনাথ তবু সবসময় সম্মান চেয়েছে, ভালোবাসা চেয়েছে, মানুষের স্নেহ চেয়েছে। এটা নিয়ে আমি মরতে চাই এবং নবীনগরের কথায় আজ পর্যন্ত কেউ সাহস করেনি, দাদা আমি আপনাকে ৳২,০০০, ৳৫,০০০, ৳১০,০০০ দিলাম। আমাকে কিন্তু একটু সুযোগ করে দিবেন। আমি আগামী সপ্তাহে এই প্রোগ্রামটাতে আসতে চাই। একদম ক্লিয়ার এবং দিস ইস মাই চ্যালেঞ্জ। দাদা খুব ভালো বলেছেন, তবে আমার একটু আক্ষেপ হচ্ছে সেটা, যদি আপনি প্রতি টক শোতে মিনিমাম একটা ফি নিতেন, তাহলে আমার ঘরে যে বৌদি আছেন তিনি খুবই খুশি হতেন যে যাই হোক আমার বাড়িওয়ালা এরকম একটা কাজ করতে গিয়ে যে আহ, রাত 10টা থেকে 12টা অথবা 12:30, 1টা, এমনও আছে একটাও বেজে যায় টক শো করতে, আপনি বাড়িতে বসে এই কাজগুলো করে যাচ্ছেন। তো কিছু টাকা আসলে আমার মনে হয় যে বৌদি আপনাকে আদর যত্নটা একটু বেশি করতো। কিন্তু আমার না, জানার জিজ্ঞাসা যে এই যে কাজগুলো আপনি না, করছেন, বৌদি আপনাকে কতবার ধমক দিয়েছে, কতবার আপনি এই কাজে ধমক খেয়েছেন, এবং খেতে হয় কিনা আসলে যদি একটু দর্শকদের বলতেন আর কি দাদা। আপনার বৌদি শুনতেছে অবশ্য খাটে শুয়ে। তো এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে আসলে বাড়িওয়ালি অর্থাৎ আমার যে স্ত্রী, সে শিক্ষকতা করে। তার বাবাও শিক্ষক ছিলেন। তো আমার আসলে জীবনটা ঘুরিয়ে দিয়েছে এই দুলন নামের মেয়েটি, মানে আমার স্ত্রী। তার সার্বিক সহযোগিতা পাচ্ছি বিধায় কিন্তু আমি হয়তো এই অনৈতিক কাজগুলি করবার সাহস এখন পর্যন্ত করি না। কারণ সে নিজেও একজন সৎ বাবার সৎকন্যা। আর সে চায় না যে আমার কোনো অবৈধ অর্থ আমার ছেলে-মেয়ের পড়াশোনায় কিংবা তাদের কাপড়-চোপড় কিংবা পারিবারিক কোনো খরচে লাগুক। সে কারণে সে শুরু থেকেই আমাকে সামগ্রিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। যে এটি সকলের পক্ষে আমার মনে হয় না এরকম একজন স্ত্রীর সার্বিক সহযোগিতা পাওয়া। এতে বরং সে অত্যন্ত আমাকে নিয়ে প্রাউড ফিল করে। আমার বিরুদ্ধে যখন মামলা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, তখন সে সবচেয়ে বেশি সাহস দিত আমাকে। যে, "তুমি ভয় পাও কেন? আমি তোমার সঙ্গে প্রয়োজনে কোর্টে মামলার বিচারকের সামনে গিয়ে দাঁড়াইয়ে বলব যে, আমার স্বামী তো কোনো চোর না, ডাকাত না, কোনো ধরনের অনৈতিক কোনো কাজ করেনি। একজন চোরের বিরুদ্ধে রিপোর্ট করেছে। রিপোর্ট করায় ওই চোর বিক্ষুব্ধ হয়ে তৎকালীন এমপির পান্ডাদের সহযোগিতা আমার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। তো এটা তো তোমার প্রাউড ফিল করার কথা যে তুমি একজন চোরের বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে মামলা খেয়েছো। এখন এইরকম স্ত্রী যার ঘরে থাকে, আমার মনে হয় ভাই আপনি বলেছেন ধমক, সে বরং আমার জন্য আশীর্বাদ করেছে। তুমি আগামী যতদিনই বেঁচে থাকবা, তুমি যেই মানুষ তো মরণশীল, তুমি হয়তো মরে যাবা। কিন্তু তোমার ছেলে-মেয়ের আ যেন কোনো কলঙ্ক স্পর্শ করতে না পারে। রাস্তা দিয়ে হাঁটলে যেন মানুষ বলে, "ওই যে গৌরাঙ্গদার ছেড়ে যা, গৌরাঙ্গদার নিয়ে যা।" নবীনগরে অন্তত একজন সাংবাদিক ছিল যে অন্তত নীতি নৈতিকতায় সৎ সাংবাদিকতা করে গেছে, সত্যের পক্ষে লড়ে গেছে। কিছুদিন আগে আপনি দেখেছেন এখন টেলিভিশনের একজন সাংবাদিক, যেটি আমাদের তথ্যমন্ত্রী কালকে একটি বিবৃতি দিয়েছে যে ওই সাংবাদিকের চাকরি চলে গেছে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তিনি বলেছেন, "নির্বাচনের পর আমি সাংবাদিকতা আর করব না।" কেউ যেন না বলে মৃত্যুর পর যে অসৎ কুলাঙ্গার কি জানি একটা, মানে খুব বাজে একটা দিয়া দালাল। সাংবাদিকরা এখন দালালি করে। সেই দালাল সাংবাদিকের ছেলে-মেয়েরা। কত দুঃখে কষ্টে কথাটা বলেছে। সে কারণে আমি মনে করি আমার স্ত্রী দুলন আমাকে যেটুকু সাপোর্ট দিতে যাচ্ছে, এই সাপোর্টটি সবার পক্ষে হয়তো পাওয়া সম্ভব না। যেটি হয়তোবা আমি যদি ভুল না বলি আরকি, যেটি আপনি পাচ্ছেন। এখন যদি আমি আপনাকে গেস্ট হিসেবে হোস্টকে প্রশ্ন করি, আপনি যে টক শো গুলো দুঃখিত গানের লাইভ গুলি করছেন, প্রায় ২৫০ উপরে লাইভ করে ফেলেছেন প্রতি সপ্তাহে ২ টো। আপনিও যদি শিল্পীদের কাছ থেকে প্রতি শিল্পীর কাছ থেকে ৫,০০০ ১০,০০০ টাকা করে নিতেন, নিশ্চয়ই শিল্পীরা আপনাকে দিত। আপনি বলেন তো, আমি তো বহুবার আপনাকে বলি যে, "ভাই, আপনি শিল্পীদের কাছ থেকে মানে যাদেরকে আপনি আমন্ত্রণ করে নিয়ে আসেন, তাদের কাছ থেকে কেন ফি নিচ্ছেন না, টাকা নিচ্ছেন না?" আপনি তো একই কথা বলেন যে, "ভাই, এটা আসলে শখে, এটা আমার একটা শখ। এটা আমি আনন্দ পাই।" এই যে আপনি লাইভের মাধ্যমে সারা দেশে বিদেশে আপনার কত ভক্ত, কত মানুষ আপনাকে ফোন করে, কত মানুষ আপনাকে এখন ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি অঙ্গনের অত্যন্ত একজন সুপরিচিত
নন্দিত সঞ্চালক হিসেবে আপনাকে চিনে জানে, আপনি সেটা টাকার জন্য করেন? বা ভাবি কি আপনাকে কখনো বলে যে এখান থেকে যে টাকাগুলি পাচ্ছ, 10,000 20,000 ডেইলি পাচ্ছ, এই টাকাগুলি তুমি আমাকে দিচ্ছ বিধায় আমি তোমাকে স্বামী হিসেবে খুব সেলুট জানাই? বলুন। দাদা আসলে ঘুরে ফিরে একই কথা। আপনি আপনার অবস্থান থেকে যেরকম, আমিও আমার অবস্থান থেকে আসলে সেরকমই। যেমন ধরেন যে যা বললেন যে কোনো শিল্পী আমি যাকে আমন্ত্রণ করি, সে তার কাছে যদি আমার একটা নির্ধারিত ফি থাকতো তাহলে হয়তো মানে খারাপ হতো তা কিন্তু না, ভালোই হতো। আমার পরিবার নিয়ে আমি ভালো থাকতে পারতাম, আরো ভালো থাকতে পারতাম, বেটার থাকতে পারতাম। কিন্তু এটা মনে হচ্ছে যে সেটা আমার দ্বারা সম্ভব না, অথবা আমার অ্যাক্টিভিটিসে সেটা যায় না। কারণ আমি মূলত শিল্পীদেরকে প্রমোট করার এই দায়িত্বটা নিয়েছি, একটা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি, আর কিছুই না। আমি আমার একদম, টিম একদম। মেম্বার যারা আছে, আমি তাদেরকে নিয়ে এই কাজগুলো করতে পারছি, তারাও আমাকে সহযোগিতা করছেন, বিধায় আমি পারছি। নতুবা সেটি করা একটি কঠিন কাজ ছিল। এবং আল্লাহর মতে আমি এই প্রায় ধরেন শনিবার মঙ্গলবার মিলে প্রায় ধরেন 500+ প্রোগ্রাম আমি করেছি। হ্যাঁ, এটা যদি আপনি একটু অনুধাবন করেন, যেমন আপনি এই যে এতগুলো টক শো করেছেন, সেমলি আমারটা একটু ব্যতিক্রম, কারণ আপনি একটু হয়তো অনলাইনে সবার সাথে যোগাযোগ করে কমিউনিকেট করে এই সময়টা দিচ্ছেন, আর আমি কিন্তু ফিজিক্যালি সবাইকে একটা জায়গায় মানে আহ, তাদেরকে নিয়ে এসে আমি আমার কাজগুলো করছি। এটা আমার আমার কাছে আরেকটু টাফ একটা কাজ। তো যাই হোক, তারপরে আমি সেটা করে যাচ্ছি। আমার শখের একটা জিনিস, শখের একটা কাজ, সেটা আমি করে যাচ্ছি। আর এই করার পেছনে তো আমাকে যারা সাপোর্ট দিচ্ছেন, সত্যি কথা আমার ব্যাক হ্যান্ড না থাকলে আমি সেটা করতে পারতাম না। আর ব্যাক হ্যান্ড যারা কাজ করেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। হয়তোবা আমি জানি না যে এটা আরো কত বছর আমি এটা কন্টিনিউ করতে পারবো। আমার ইচ্ছা আছে যে আমি আজীবন আমার শেষ অবধি, জীবনের শেষ অবধি আমি এই সেবাটা করে যাওয়ার চেষ্টা, সাধনা, চিন্তা চেতনার মধ্যে সেটি কাজ করে। যাই হোক দাদা, অনেক কথা অপ্রাসঙ্গিকও চলে আসছে। যেহেতু নবীনগরের কথা নিয়ে আমরা আসলে আজকে বসছি, তার পঞ্চম বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই কিছু কথা আপনার কাছ থেকে না জানা, অজানা অনেক তথ্য আপনার কাছ থেকে পাওয়ার চেষ্টা করেছি। তো এখন যদিও অনেকটা প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি আজকের অনুষ্ঠানের, তো এর মধ্যে আমি একটু জানতে চাই যে আপনার এই ধরেন নবীনগরের কথা, আজকে 5 বছর বর্ষপূর্তি হয়েছে। তো এই এটা চালাতে গিয়ে আপনার সফলতা ব্যর্থতা কি আছে যদি একটু বলতেন, এবং যদি বলতেন যে আসলে এর পিছনে আপনার কোনো দুঃখ লুকিয়ে আছে কিনা, যদি কোনো দুঃখ থেকে থাকে, কোনো দুঃখের কোনো বিষয় থেকে থাকে, সেটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। দেখুন, আমি আসলে মারাত্মক ডায়াবেটিস আক্রান্ত, রিপন ভাই, আপনি জানেন। এবং আপনার অঙ্কুর স্টুডিওতে আমি একবার মোটামুটি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। আমার স্মৃতিশক্তি সাংঘাতিকভাবে লোপ পেয়েছে, আমি সবকিছু মনে রাখতে পারি না। ব্যর্থতা বলতে আসলে তেমন আমার নবীনগরের কথা নিয়ে নেই, কারণ এটি আমি শখে শখে শুরু করেছিলাম। এটি 424 পর্ব শেষ করে আজকে 425 পর্ব করতে পারছি। 5 বছর কন্টিনিউ করতে পেরেছি এবং দেশে বিদেশের বহু অসংখ্য লিজেন্ডদেরকে আমি নিয়ে এসেছি। এটা আমার সফলতা, আমার ব্যর্থতা নেই। কারণ আপনি জানেন যে আমাকে বেস্ট আশরাফ যে কথাটি বলতেন আরকি, যে দাদা আমি কিন্তু গেস্ট কালেকশন করতে পারব না। কারণ আমার সঙ্গে গেস্টদের তেমন কোনো যোগাযোগ নেই। আমি কিন্তু ওকে গেস্ট সিলেক্ট করে দিতাম এবং গেস্টের লিঙ্ক গুলো আমি তাকে দিতাম। তো এটি ধরেন খুব কঠিন একটি কাজ। কারণ আমার আবারও বলতে হয়, প্রথম আলো আমাকে আজকে বাংলাদেশে একজন, যেটুকুই আমার, শুধু নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা নয়। আমি জানেন কিছুদিন আগে গণমাধ্যম সম্মেলন পরিষদে গিয়েছিলাম ঢাকায়, যেখানে মাত্র 4 জন কি 5 জন বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। সেখানে আমি কথা বলেছি এবং সেখানে কিন্তু বাংলাদেশের খ্যাতনামা সম্পাদক, সাংবাদিক, নেতা এবং সব বড়, বড় সাংবাদিকরা সারা দেশ থেকে গিয়েছিলেন। সেখানে কিন্তু আমি বলেছি যে আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা এরকম একটি হাউসে এসে আপনাদের সামনে কথা বলছি। এবং সেখানে কিন্তু সাংবাদিকদের দাবি তুলে ধরতে পেরেছি। তো এটি আমার সফলতা সর্বক্ষেত্রে। ব্যর্থতা বলতে আমার তেমন কিছু নেই। গেস্টদেরকে আপনার একটা অনুষ্ঠানে ভার্চুয়াল একটি প্রোগ্রাম করতে গিয়ে সারাদিন কি পরিমাণ টেনশনে থাকতে হয়। এই গেস্ট বললাম তারা আদৌ আসবে কিনা?
এবং তাদের সঙ্গে যোগাযোগ করা। একজনের সাথে কথা বললে বলে ভাই আজকে সময় দিতে পারবো না, তো আরেকজনের সাথে কথা বলি ভাই আজকে তো আমার বোন একটু পার্টিতে যাবো, আমার মাফ করে। এরকম ধরেন মিনিমাম 10 জনের সঙ্গে কথা বললে 5 জন রাজি হয়, 5 জনের সঙ্গে কথা বললে 2 জন রাজি হয়। এই কাজগুলি কিন্তু খুব, ওই যে দুঃখের কথাটা বলছেন, তখন মাঝে মাঝে দুঃখ হয় যে শালার কারো কাছ থেকে টাকাও নেই না, কেউ টাকা দিয়েও আসে না, নিজের খায়া বোনের মোশতারাই নিজে এত কষ্ট করি সারাদিন, এটা নিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করতে হয়, একজন মানুষকে দাওয়াত দিতে হয়, এটার জন্য 1 ঘন্টা। এই যে আমার স্ত্রী এখন বসে বসে মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে চোখ রাঙাইতেছে যে বন্ধ করো না, ঘুমাবো তো। পারিবারিক ভাবে পর্যন্ত আহ তাদের সঙ্গে মাঝে মাঝে খারাপ সম্পর্ক ক্রিয়েট হয়ে যায়, ছেলে মেয়ের সঙ্গে, বউয়ের সঙ্গে। সেই জায়গায় গেস্টরা বলে সময় নাই, দিতে পারবো না। আর সবচেয়ে বড় দুঃখ একটা হয়, সেটা হচ্ছে যে ধরেন সঠিক সময়ে আমি টক শোটা চালু করতে পারি না। 10টায় বললে 10টায়, কেউ 10টায় ঢুকে না, 10, 15, 20 মিনিট পর ঢুকে। এই যে সময়ের প্রতি আমাদের গেস্টদের একটি আহ একটা অনীহা কিংবা একটা উদাসীনতা, তখন মনে হয় যে আসলে প্রত্যেকের কাছ থেকে যদি বলতাম যে ভাই আমার আপনার এই টক শোতে আসতে গেলে 5,000 টাকা বা 10,000 টাকা দিতে হবে, আইলে এবং না আইলে নাই, এটা তার ব্যাপার। তখন মনে হয় আসলে টাকা নেওয়া উচিত। আমি টাকা না, ওই যে কয় না যে মাগনা গরুর দাঁত নাই, আমাদের অঞ্চলে একটা কথা আছে, মাগনা গরুর দাঁত নাই। তো আমার হয় এই জায়গাটা একটু দুঃখ হয় যে আসলে সঠিক সময়ে আমি এই প্রোগ্রামটা চালু করতে পারি না। এটা একটা বড় দুঃখ। আর ব্যর্থতা বলতে ভাই আমার আমার জীবনে আমি জানি না, আমার সব সফলতা। কারণ এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের শ্রদ্ধা পেয়েছি, এত মানুষের স্নেহ পেয়েছি। আমি আপনাকে ছোট্ট করে যদি একটা কথা বলি, তাইলে আপনি বুঝতে পারবেন মানুষের ভালোবাসাটা কতটা আমি পেয়েছি। এটা আমি অনেককে বলি। আমি সকালবেলা মাঝে মাঝে যখন নাস্তা করতে কোনো দোকানে যাই, আপনার বৌদি যখন স্কুলে যাওয়ার সময় হয়তো কুলায় উঠতে পারে না, ভাতটা রান্না করতে গিয়ে দেখা গেল যে আজকে রুটি করতে পারে নাই, আমি ডায়াবেটিস রোগী, আমার রুটি খাইতে হয়। তখন আমি বলি ঠিক আছে তুমি চলে যাও, আমি বাইরে নাস্তা করে নেবো। আমি যখন কোনো স্টলে নাস্তা করতে যাই রিপন ভাই, এটা এটা মানে অহংকার না, গর্বের সঙ্গে বলি। আমি নাস্তা খেয়ে বিলটা দেওয়ার সময় দোকানদার বলে যে দাদা অমুকে আপনার বিল দিয়ে গেছে গা, না করে গেছে আপনার কইতে। এটা আমার 100টা নাস্তা করলে 99টা ক্ষেত্রে আমার এই ঘটনা ঘটে। কিছুদিন আগে ইমরোল আসছিল, এটা ইমরোলও সাক্ষী। ইমরোলকে নিয়ে কোনো একটা হোটেলে গেছি খাইতে, হ্যাঁ, মানে রাতের বেলা কি রুটি খাবো, ভাজি খাবো, হ্যাঁ, অন্য লোক দাদা ভাত খাবো না, রুটি খাবো। তো আহ, পরিচয় করে দিয়েছি, যখন বললো আমি বললাম যে আমার ছোট ভাই কুমিল্লায় থাকে, সাংবাদিকতা করে। নাস্তা নাস্তা করে আসছি, তাকে জোর করে টাকা দিতে পারি নাই। ইমরুল বলছে দাদা এটাই আপনার সার্থকতা। আমি বলছে আপনি দাদা, আপনি আমাদের সবচেয়ে মানে নবীনগরের মধ্যে সবচেয়ে আপন সিনিয়র একজন সৎ সাহসী সাংবাদিক, আবার নিয়ে আসছেন একজন অতিথি, তিনিও একজন সাংবাদিক, কি বলেন দাদা আপনি বিল দিবেন, বিলটা রাখে নাই। এটাই দাদা আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ব্যর্থতা বলতে আমার কিছু না, আমার জীবনের সব সফলতা। সবচেয়ে বড় সফলতা হয় যে আমার বউ আসতেছে, আমি একটা ভালো বউ পেয়েছি, তার সামগ্রিক সাপোর্ট পেয়ে আমি এই পর্যন্ত এই প্রোগ্রামটাকে 425 পর্যন্ত আনতে পেরেছি। দুরনের সহযোগিতা না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। কারণ সে প্রায়ই বলে এটা থেকে তো তোমার কোনো আর্নিং আসে না, তুমি টাকা পাও না, বরং নানা মানুষ তোমার এই টকশোর জন্য আমার বাড়িতে হামলা হয়েছে, আওয়ামী লীগ আমলে মামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে, কিন্তু এরপরও টকশোটা চালিয়ে যাচ্ছে। কারণ আমি মনে করি টকশো আমার পরিচিতি, আমার ব্যক্তিত্ব, আমার ইমেজ ক্রিয়েট সবকিছুর মূল্য হলো নবীনগরের। যদিও আমি প্রথম আলোর একজন কি বলবো তৈরি, প্রথম আলো আমাকে তৈরি করেছে, প্রথম আলোর প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কারণ প্রথম আলো সাংবাদিক তৈরি করে, কিভাবে সৎ সাংবাদিকতা করতে হয়, কিভাবে নৈতিকতা সম্পন্ন সাংবাদিক হতে হয়। ধন্যবাদ রিপন দা, যদি শেষ অনেক করেন। ধন্যবাদ। খুবই চমৎকার চমৎকার কথা শুনছিলাম। আর বৌদির যে সহযোগিতা আপনার পেছনে রয়েছে সেটি নজিরবিহীন, খুবই নজিরবিহীন। মানে এত নিপীড়ন নির্যাতন তিনি সহ্য করছেন আপনার এই যে বাসায়, ওনাকে সামনে রেখে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে আমরা আছি এখনো, হয়তো আর কিছু সময় আমরা একটু থাকবো। এই যে নিপীড়ন নাজিফা বৌদি আপু সহ্য যুক্ত করছেন। হয়েছে আমাদের আমাদের টক শোটা, নাজিফা আপু সহ অনেক লোক দেখছে, অনেক মন্তব্য করছে। আপনি যে অঙ্কুরের উপদেষ্টা আমাদের প্রিয় নাজিফা আপু, তিনিও আছেন, জি আরো জি জি, অনেকেই আমি যুক্ত হয়েছেন আপনি। জি যাই হোক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন। স্পেশালি নাজিফার কথা যেহেতু উঠছে, আমি এখনো দেখি নাই, আমার চোখে পড়েনি নাজিফার নামটা। আর হয়তো বা কোনো কারণে অনেকে কমেন্ট করেছেন। আমি যদি একটু দেখি যে আসলে কারা এই মুহূর্তে আছেন। জুয়েল রানা অনেক কথাই বলেছেন, আমরা হয়তো কথার দিকে যাচ্ছি না। জুয়েল রানা বেশ কয়েকটা কমেন্ট করেছেন, যেগুলা হয়তো পড়লে ভালো ছিল।
কিন্তু আমি এই মুহূর্তে সবগুলা পরে সময় ক্ষেপণ করছি না। না, জুয়েলের আহ, জুয়েলের একটা কমেন্টের আমি একটু উত্তর দিয়ে দিই। জুয়েল মানে একই কমেন্ট সম্ভবত কয়েকবার এখানে দিয়েছেন, মানে ওই কমেন্টটা আপনি বললেই ভালো হয়। আমি শুধু ওর একটা কমেন্ট বলবো, সে আমি যে আমার বউয়ের প্রশংসা করছিলাম, সে এখানে লিখেছে শুধু কি বৌদি অবদান, আমাদের কোনো অবদান নেই? অবশ্যই। আচ্ছা, আমি বলবো আচ্ছা। জুয়েল, তোর মতো তোর মতো যারা সাংবাদিক আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে এবং আমার নানান বিপদ আপদে, বিশেষ করে আহ, যখনই কোনো অপসাংবাদিকরা আমাকে নানাভাবে আক্রান্ত করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে, তখন তোদের মতো কিছু মেধাবী সাংবাদিক আমাকে যেভাবে সাপোর্ট দিস, সেটি ভাই আমি আজকের লাইভে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি এবং আজীবন আমার পাশে এইভাবেই থাকিস ভাই। ধন্যবাদ জুয়েল তোকে। ধন্যবাদ। সে আরেকটি কমেন্ট করেছে এর আগে, যেটা হচ্ছে যে সে জুয়েল রানা লিখেছেন, গৌরাঙ্গদা সততার প্রতীক একজন সাংবাদিক। গৌরাঙ্গ দাদা একজন সৎ, নীতিবান, দায়িত্বশীল সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সংবাদ পরিবেশন করেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই তার সাংবাদিকতার মূল লক্ষ্য। তার সাহসী ও নিরপেক্ষ ভূমিকা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। এমন গুণী সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন ও সম্মান দেয়া আমাদের সকলের দায়িত্ব। খুবই চমৎকার বলেছেন, খুবই অসাধারণ বলেছেন। কিন্তু অনেক অনেক দুঃখজনক কৃতজ্ঞ হলো সত্য, রিপন আপনাকে। দা, তার কথার জন্য ধন্যবাদ দেই। তার যে লাস্ট লাইনটা খুবই চমৎকার। তিনি মানে সে আমার খুবই স্নেহভাজন, বলেছে এমন গুণী সাংবাদিকের যথাযথ মূল্যায়ন এবং সম্মান দেওয়া আমাদের সকলের দায়িত্ব। কিন্তু আপনি রাইট। যে কথাটা শুরুর দিকে বলেছিলেন যে আমার সাংবাদিকতায় যত অর্জন আছে, আমি যখন কালের কণ্ঠে 4 বছর পরে আবার ফিরে আঞ্চলিক প্রতিনিধি হলাম, কিংবা কিছুদিন আগে গণমাধ্যম সম্মেলন পরিষদের সেখানে বললাম তো যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে আমি একমাত্র প্রতিনিধি ছিলাম যেখানে ওখানে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, বা এরকম অসংখ্য আমার জীবনে অনেক ভালো ভালো অর্জন আছে, অনেক ক্রেস্ট পাচ্ছি, অনেক সম্মাননা পাচ্ছি। নবীনগরের কোনো সাংবাদিক, কোনো সুশীল সমাজের কেউ এই বিষয়গুলো স্বীকারও করতে চায় না। আমি তবে যদি দুঃখের কথা আরেকটু বলছিলেন বলি, না। হ্যাঁ দাদা, যদি আরেকটু বলি যে যেটা হচ্ছে যে আপনার এই বিভিন্ন সময়ের যে টক শো গুলো আপনি করে থাকেন, অথবা বিভিন্ন সময় আপনাকে নিয়ে যে মানে কঠিন মানে মানে কি বলবো সেটা, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের বিশুদ্ধার করা, আপনাকে ফেসবুকে নানান ভাবে আপনাকে হেনস্থা করা, এই বিষয়গুলো আমি অনেকভাবে দেখেছি যে ঢাকা থেকে নাজিবুর রহমান তার কলমের তলিতে কিন্তু সে দারুণভাবে সেগুলো প্রতিরোধকমূলক বক্তব্য সেখানে উপস্থাপন করেছেন। তো এতেই প্রমাণিত হয় যে আহ নাজিবুর রহমানের মতো একজন মানে সচেতন মানুষ, যে আপনার আপনার যে সুষ্ঠু সাংবাদিকতা, সৎ সাহসিকতার সে প্রশংসা তিনি করেছেন। এতে করে মানে অনুমান করা যায় যে দাদা আপনি একটা সঠিক লাইনে আছেন, সঠিক সাংবাদিকতা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন, এগিয়ে যাবেন, এটা আমাদের সকলেরই প্রত্যাশা। অনেক ধন্যবাদ দাদা, আমরা এখানে শেষ করতে যাব। এখানে এখানে রিপন দা, নাজিফা আপুকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়। শুধু নাজিফা আপু না, মানে নবীনগরের সব সাংবাদিক না, অধিকাংশ সাংবাদিকই আমার বিরোধিতা করে, যে প্রশ্নটি আপনি শুরুতে আমাকে জি। করেছিলেন। কিন্তু আবার অনেক সাংবাদিক আছে, নতুনদের মধ্যেও আছে, পুরানদের মধ্যেও আছে, যারা আমাকে আইডল মনে করে এবং তাদের সঙ্গে কিন্তু আমার নিয়মিত যোগাযোগ হয়। তারা আমার সঙ্গে কথা বলে, তারা নানা সময় আমার কাছ থেকে পরামর্শ চায়। আহ, তাদেরকে কিন্তু আমি সেলুট জানাই যে তারা আমার দুঃসময় অনেক সময় বলে যে দাদা, লিখতে পারবো না আপনার পক্ষে, কারণ আমরা একটা বিশেষ গোষ্ঠীর দ্বারা আবদ্ধ, কিন্তু আপনার জন্য আমাদের সবটুকু আল্লাহর কাছে বলি যে আল্লাহ গৌরাঙ্গতাকে অন্তত সেভ রেখো। আর নবীনগরের বাইরে অসংখ্য মানুষ, সেটা দেশে এবং বিদেশে, নাজিফা আপু থেকে শুরু করে আমাদের যে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, অর্থাৎ বিএসসির আমি মুখপাত্র এবং এটার জয়েন্ট কনভেনার, অর্থাৎ ওই যে পদ্মাপাড়ে যেই আমরা সেই অক্টোবরে লিমন ভাই নেতৃত্বে যে সংগঠনটা করেছিলাম, সেটার 11 জন জয়েন্ট কনভেনারের মধ্যে আমি একজন অন্যতম, এবং বর্তমানে আমি এটির মুখপাত্র। যদিও রিমন ভাইয়ের মৃত্যুর পরে অনেকটা আহ ম্লান হয়ে গেছে সংগঠনটা, এটার এখন গতি কমে গেছে, যদিও আমরা চেষ্টা করছি খুব শিগগিরই এটা হয়তো আবার নতুন করে চালু করব। তো এই সাংবাদিক সংগঠনের সাথে যারা জড়িত, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি, বিএসসি যারা আহ, অসংখ্য লোক, আমাদের সোহাগ আরিফিন ভাই, আজহার ভাই, আমাদের নাইম, কিংবা আমাদের নারায়ণগঞ্জের গাজী মোবারক, আমাদের কুমিল্লার আহ গুরুদেব দুলাল ভাই সহ, তারপরে চিটাগাংয়ের আমাদের যে
নামগুলি আমি বললাম যে ডায়াবেটিসের কারণে আমার মনে থাকে না। এরকম অসংখ্য মানুষ কিন্তু আমাকে প্রয়োজনের সময় ঠিকই সাপোর্ট দেয় এবং তারা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমার যেকোনো বিপদে কিছুদিন আগে এই যে ডক্টর আকবর আলী খানের জায়গা নিয়ে প্রেস ক্লাবের সঙ্গে আমার যেই দূরত্বটা সৃষ্টি হয়েছিল, তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে। তারা সবাই মিলে এক নাগাড়ে আমার বিরুদ্ধে মানে স্টেটমেন্ট দিয়েছিল। তখন কিন্তু বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার যে প্রতীক টিভির উম লিটন এটা লিটনের সংগঠন থেকে হ্যাঁ, তারা কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে নানাভাবে এবং অ্যা ঢাকা থেকে প্রথম আলোর আজার ভাই, চিটং থেকে সোহাগ ভাই, তারপরে আমাদের চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক অ্যা নাম ভুলে গেছি। অথচ সারাক্ষণ নামটা মনে থাকে। আপনিও গিয়েছেন সেখানে। তো তারা কিন্তু নিয়মিত আমাকে ফোন দেয়, যোগাযোগ করে। তো এটা এবং সারা দেশের ৬৪ টা জেলা থেকে কিন্তু সাংবাদিকরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল আহাদ, হ্যাঁ, আমাদের সাংবাদিক কমিউনিটির নেতা। এরা কিন্তু ধরেন নিয়মিত প্রতিদিন এদের সাথে কোনো না কোনো সময় আমার কথা হয়। তো তারা কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অতএব আমি সাপোর্ট পাচ্ছি না সেটা না। যারা অপসাংবাদিক আমি বারবার একটা কথা বলি, যারা অপসাংবাদিক, যারা ধান্দাবাজ, চাঁদাবাজ একমাত্র তারাই আমাকে পছন্দ করে না। তারাই আমাকে কোণঠাসা করার চেষ্টা করে। কিন্তু তাদের আসলে নিজেদের পায়ের তলে মাটি নাই। কারণ দলবাজ, দলকানা, লেজুর সাংবাদিকতা যারা করে, যারা ফেকু সাংবাদিক, ড্রেজার সাংবাদিক, যারা টাকার জন্য সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে, ওই তারা আমার জন্য কি করলো না এগুলো আমার কোনো আসে যায় না। আমি সারা জীবন যেরকম ছিলাম এরকমই থাকবো। অনেক ধন্যবাদ very well. রিপন ভাই। আর নাজিফা আপুকে স্পেশাল থ্যাংকস। নাজিফা আপু আমাকে যেরকম সাপোর্ট দিয়ে যান, শুধু খালি আজকের এই লাইভ টক শোর মাধ্যমে বলবো যে আপা যেন আমাকে সারা জীবন এভাবে সাপোর্ট দিয়ে যান। হ্যাঁ, অনেক ধন্যবাদ। নাজিফা রহমানের কথা বলছিলাম আসলে একটু আগে, যে মানুষটি সবসময় খুবই পজিটিভ। আপনার কর্মকাণ্ডের সাথে তার ভালো সাপোর্ট, এবং আপনি পাচ্ছেন এই ভেবে যে আপনি একজন সুষ্ঠু সাংবাদিকতার মানুষ। সবসময় মানে সঠিক সাংবাদিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি একটা কমেন্ট করেছেন, আমি একটু পড়তে চাই কমেন্টটা। সেটা হচ্ছে, মানুষের সফলতার পেছনে থাকে অনেক ত্যাগ আর সহযোগিতা। নারীর সাপোর্ট না থাকলে কোনো পুরুষের পক্ষে প্রকৃত সফলতা অর্জন করা সম্ভব নয়। দাদা যে বৌদির অকৃত্রিম সাপোর্ট পাচ্ছেন, এটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। সারা জীবন এমন আশীর্বাদ আসে না। গৌরাঙ্গ দাদা নিজেই বলেছেন, বৌদির সমর্থন ছাড়া তার পক্ষে কিছু করা সম্ভব হতো না। খুব ভালো লাগলো দাদা আপনার কথাটা শুনে। বৌদিকে স্যালুট দিয়েছেন। তো যাই হোক, এই বিষয়গুলো পারস্পরিক যে একটা আহ, সহযোগিতা, আসলে তিনি ঠিকই বলেছেন যে নারীদের সহযোগিতা সবচেয়ে আগে। একটা নারী যখন আপনাকে সহযোগিতা করবে, তখন কিন্তু আপনি খুব তুরতুর করে উঠে যাবেন। এটাই কিন্তু আসলে বাস্তবতা। অনেক ধন্যবাদ নাজিব রহমানের প্রতি কৃতজ্ঞতা। আর জুয়েল রানা আর লিখেছেন, রিপন ভাই কিন্তু ইদানিং অনেক চমৎকার সঞ্চালনায় ভাইরাল হয়ে যাচ্ছে। শুভকামনা রিপন ভাই, আমাদের মিষ্টি মুখ করাবেন কফি। যাই হোক, ধন্যবাদ আমাকে মনে রাখার জন্য। এখানে মাজারুল ইসলাম চৌধুরী সে লিখেছেন, রিপন ভাই ও গৌরাঙ্গ দাদার প্রতি শুভেচ্ছা। এরকম অনেকে আছেন কমেন্ট করছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা শেষের দিকে যাব দাদা। একটু যদি বলি আপনাকে যে এই নবীনগরের কথা নিয়ে আপনি দীর্ঘ জার্নি ইতিমধ্যে আপনি করেছেন, আরো সামনে অনেক দূর যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আমি যদি একটু প্রশ্ন করি ছোট আকারে, সেটা হচ্ছে যে আপনার এই টক শো নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? না, টক শো নিয়ে আমার অতীতে কোনো পরিকল্পনা ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতেও আসলে আমার পরিকল্পনা বলতে অনেকে আমাকে যেটি বলে আর কি, যে কি মনিটাইজেশন একটি শব্দ আছে, সেটি করে একটি স্টুডিও করে বড় আকারে আমি যেন নবীনগরের কথার একটা আহ, সারা দেশ বিদেশে নাড়া করে, অর্থাৎ জাতীয় পর্যায়ের এমন কোনো একটা টক শো ব্যবস্থা করা যায় কিনা। আসলে এটি আমার ইচ্ছেও হয় না, কিংবা ওই ধরনের ইকোনমিক্যাল সচ্ছলতা আমার নেই যে একটা লাখ 2 লাখ টাকা খরচ করে একটা স্টুডিও মডিও করে বড় করে আহ, নবীনগরের কথাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমার তেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমি যেভাবে যাচ্ছি সেভাবেই চলবে, কারণ আমি খুব সিম্পল মানুষ। আমার একটি ছেলে একটি মেয়ে, আহ, স্ত্রী শিক্ষকতা করে। আহ, আমার ছেলেকেও বলেছি, বাবা অন্তত ও অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, মেয়েটি ইন্টার পাস করেছে। আমার ইচ্ছে আমার ছেলেটি যদি, আমার যেহেতু নিজস্ব একটা বাড়ি আছে, আমার নিজের একটা চেম্বার আছে নিজে, ও যদি আহ, ওর মার পেশায় অর্থাৎ কোনো কলেজে যদি জয়েন করে, তাহলে শিক্ষকের ছেলে শিক্ষক হবে, এটাই আমার চাওয়া। এর চেয়ে বড় কিছু যদি হতে পারে
যদি আল্লাহ ঈশ্বরের দেয় সেটা ভালো। তো আমার কোনো এত বড় চাহিদা নেই যে অনেক বড় আমাকে হতে হবে। এগুলি আসলে আমি কখনোই এগুলি নিয়ে চিন্তাও করি না। আমার শুধু পরিকল্পনা এটাই যে যেটুকু আমি নবীনগরের কথা নিয়মিতভাবে করে যাচ্ছি, এটা আমি আমৃত্যু করে যেতে চাই। একটা পরিকল্পনা আগে ছিল রিপনদা, এটা নবীনগরের কথা না, নবীনগরের সাংবাদিকদের নিয়ে। অর্থাৎ আমি একটা কথা প্রায়ই বলি, অ্যা সেমিনারেও বলি, কোন সাংবাদিকের সঙ্গে বসলেও বলি, সেটা হচ্ছে যে একমাত্র সাংবাদিকরাই পারত মানে সত্যিকারের যে অনিয়ম, দুর্নীতি, নানান ধরনের অনৈতিকতার কাজকর্মগুলি সেগুলি দূর করতে। পুরোটা না পারলে অন্তত 50% বা তারও কম সাংবাদিকদের দ্বারাই সম্ভব। কিন্তু এখন যে সাংবাদিকতা শুরু হয়েছে, আমি আর স্বপ্নটা দেখি না। একসময় ভাবতাম যে আমি গৌরাঙ্গদের নতুন পুঁজির সাংবাদিকতাটা করছি। নবীনগরে আরো যে কয়েকজন করতেছে বা নতুন যারা আসতেছে তাদের মধ্যে আমি ১ম এই বলেছি যে বেশ কিছু তরুণ সাংবাদিক আমার চেয়েও ভালো করতেছে। হ্যাঁ? তাদের লেখার ধরন, তাদের মানে নিউজ মেকিং আমাকে খুব অনুপ্রাণিত করে। এই ছেলেগুলিকে আমি যদি একসঙ্গে অ্যা পেতাম, সিনিয়র কিছু সাংবাদিককে নিয়ে, খুব বেশি না, ধরেন ২০ জন সাংবাদিক যদি আমরা একত্রিত হতে পারতাম, যারা প্রকৃত সাংবাদিকতাটা নিজের খেয়ে বনের মাস তাড়ানোর যে কথাটি বলা হয়, আপনি যেটি বলছেন যে আপনি স্বেচ্ছাশ্রমে অঙ্কুরকে চালিয়ে যাচ্ছেন। আমিও মনে করি সাংবাদিকতাটাও একটা স্বেচ্ছাশ্রম। যদিও আজকাল বড়, বড় মিডিয়াগুলো সাংবাদিকদের বেশ ভালো মোটা অঙ্কের বেতন দিচ্ছে, সম্মানী দিচ্ছে। কিন্তু বেশিরভাগ মিডিয়া হাউস কিন্তু সাংবাদিকদের খুব একটা দেয় না। এরপরেও কেন সাংবাদিকতা করে? শুধু সম্মানটুকুর জন্য। আপনি একসময় জানেন যে শিক্ষকরা এবং সংস্কৃতি কর্মীরা কিন্তু সাংবাদিকতা করতেন। কিন্তু এখন দেখেন শিক্ষক, সাংবাদিকরা, সংস্কৃতি কর্মীরা সাংবাদিকতা আসতে চায় না। কারণ ১০ জন, ২০ জন বা ৫০ জন সাংবাদিকের মধ্যে আপনি ৫ জন খুঁজে পাবেন না শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত কিংবা সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত। বেশিরভাগ সাংবাদিক একটা ধান্দা নিয়ে আসে। মনে হয় এটা একটা বিজনেস। সাংবাদিকতা করতে পারলে এই যে কথাটা বললাম, বিএনপির এক সাংগঠনিক সম্পাদক আমাকে ঐদিন বললেন, ঐদিন টিটু ছিল এবং বাদল ভাই ছিলেন ওই লাইভের বাইরে। আমি বললাম যে, "এত বড় একটা প্রোগ্রাম করলেন, ভাই সাংবাদিকদের দাওয়াত দিবেন না?" কয়, "আরে ভাই দাওয়াত দিমু কি? সাংবাদিক দাওয়াত দিলি কই টাকা দেন।" একটা ফেসবুক ধইরেই ধইরা কয় যে, "ভাই টাকা দিবেন না? এটা তো আমি ফেসবুকে লাইভ দিছি।" তো ভাই বিরক্ত লাগে আপনাদের সাংবাদিকদের। মানে গেলেই নাকি টাকা দিতে হবে। এই যে একটা আসলেই নাকি ধারা ভাড়া দাদা, দিতে হবে। দাদা এই যে না, না, এটা চেঞ্জ গেলেই হওয়া টাকা দরকার। দেওয়া। আমি এই কথাটাই বলছিলাম যে প্রকৃত যারা সাংবাদিকতাটা করে, নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো সাংবাদিকতা করে, একেবারে স্বচ্ছ সাংবাদিকতা করে, এমন ছেলে কিন্তু ২০ থেকে ২৫ টা নবীনগরও পাওয়া যাবে। আমার একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এখন এই স্বপ্নটা আমি আর ইচ্ছে পোষণ করি না। কারণ এখন যে পরিমাণ সাংবাদিক বেড়ে যাচ্ছে বা যাদের কোয়ালিটি আমি দেখতেছি, যেই পরিমাণ যে সমস্ত ফ্যামিলি থেকে ছেলেরা আসতেছে সাংবাদিকতা করতে, যাদের আসলে লেখার কোনো কোয়ালিটি নাই, বলার কোনো কোয়ালিটি নাই, ন্যূনতম সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতা নাই। তো তারা এখন সাংবাদিক, নেতা হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় এদের থেকে বেছে আমি যে স্বপ্নটা দেখেছিলাম, ইন ফিউচার এ যদি আমি মৃত্যুর আগে এই স্বপ্নটা বাস্তবায়ন করে যেতে পারতাম যে না, অন্তত ২০ টা ছেলে ভালো পেয়েছি যারা সাংবাদিকতাটা করতে চাই। এই ২০ টা ছেলে ইচ্ছা করলে শুধু নবীনগর না, পুরা জেলাকে নিয়ন্ত্রণ করতে পারত। এখানকার প্রশাসন, এখানকার সিভিল সমাজ বা কিকে বলে ক্রিমিনাল, তারা কিন্তু এই ২০ টা ছেলেকে সাংঘাতিকভাবে মানে ভয় পেত। একটা আতঙ্কে থাকতো যে না, তারা তো অন্তত ২০ জন ভালো সাংবাদিক আছে যারা কাউকে ছাড় দেয় না। ওইটা আমি জানি না আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে পারবো কিনা বা দেখে যেতে পারবো কিনা। কিন্তু এই স্বপ্নটা আমার ছিল। নবীনগরের কথা নিয়ে কোনো স্বপ্ন নাই। আমি এভাবেই মানুষের ভালোবাসা, স্নেহ, আদর পেয়ে যেতে চাই যতদিন আমি এটা চালু রাখতে চাই। এইটুকুই আমার স্বপ্ন। ওই জুয়েলের মতো মেধাবী সাংবাদিক আমার আমার পাশে ২০ টা থাকলে, জুয়েল অত্যন্ত মেধাবী, ঢাকা কলেজের ছাত্র নাকি ছিল সে। আসলে পাচ্ছি না, দুঃখ। মানে অনেক জুয়েল ধন্যবাদ একটা ভাই। আক্ষেপ করেছেন দাদা, জুয়েল একটা আক্ষেপ করেছেন যে একজন সাংবাদিক প্রতিদিন ২০০০ টাকা ইনকাম করে, তাহলে মাসে তার ৬০,০০০ টাকা। এটা নিয়ে কি বলবেন আসলে, যদি এরকম কিছু বলার আছে? এটা আমি ধরেন আমি তো আর দেখি না। কিন্তু এই কথাটা ইদানিং শুনি আরকি যে একজন সাংবাদিকের এখন ৳২,০০০ ইনকাম হয়। কারণ একটা কোথাও গেলে ওই যে বললাম বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাকে বলল যে, "দাদা সাংবাদিক আসলেই কয় টাকা দেন?" তো মিনিমাম তো ৳৫০০,০০০ দিতে হয়। তো এরকম ২ টা প্রোগ্রামে গেলে ৳২,০০০ হয়ে যায়। এটা মানে বন্ধ করা উচিত। মানে এটা তো ছিল না। আজকে থেকে ধরেন ১৫-২০ বছর আগে ছিল না। ১০ বছর আগে ছিল না। নবীনগরে তো এখানে যারা সিনিয়র সাংবাদিক আবু কামাল খন্দকার, কান্তি ভট্টাচার্য, মাহবুব আলম লিটন যারা ছিলেন, অ্যা বা আমি তো এরপরেও যারা পরের জেনারেশনে আমি অন্তত ২০-২৫ জন সাংবাদিকের নাম বলতে পারব। যারা তো এই কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিল না।
গেলে টাকা দিতে হবে, গেলেই অথবা টাকা ছাড়া যাব না। এই কালচারটা বন্ধ করা দরকার এবং এটার জন্য আমার একটা ইচ্ছে আছে যে আমি সামনে অন্তত কিছু সিনিয়র সাংবাদিককে নিয়ে বসে মাননীয় নতুন একজন সাংসদ হয়েছেন আমাদের অত্যন্ত একজন সৎ মানুষ। আপনি চিনেন অ্যাডভোকেট আমি মান্নান ভাই, যিনি জেলা বারের দীর্ঘদিন সভাপতিও ছিলেন। তার কাছে আমরা কিছু সিনিয়র জুনিয়র যারা প্রকৃত সাংবাদিকতাটা করতে চায় তারা মিলে তাকে নিয়ে বসবো। যেটা ফয়জুর রহমান বাদলকে দিয়ে আমি করাতে পারিনি। তাকে আমি বলেছিলাম যে নবীনগরের প্রকৃত সাংবাদিকতাটা করুক কিছু ছেলে, আপনি সেই ব্যবস্থাটা করে দিন। কিন্তু তিনি সেই সময়টা পাননি। তো এবার দেখি মান্নান ভাইকে নিয়ে করতে পারি কিনা। জুয়েলের এই বক্তব্যটা আমার মনে হয় এটা খুবই দুঃখজনক যে একজন সাংবাদিক প্রতিদিন ৳২,০০০ ইনকাম করলে মাসে ৳৬০,০০০। যেটা মানে চিন্তাই করা যায় না যে সাংবাদিকতাটা কতটা হালকা হয়ে গেছে। এবং দেখবেন, আপনি নিশ্চয়ই দেখেন, একজন সাংবাদিকের রিপোর্টের মধ্যে ১ম ১ লাইন পড়লেই দেখবেন সে সাংবাদিক না সাংঘাতিক। তার ১০ টা শব্দের মধ্যে অন্তত ৬ টায় শব্দ বানান ভুল থাকে। নিউজ মেকিং এ, বাক্য গঠনে সবকিছু মিলিয়ে এটা বিচ্ছিরি একটা অবস্থা। সাংবাদিকতা মানেই হচ্ছে মনে হয় একটা মোবাইল, আমি লাইভ দিয়ে দিব। ভাই আপনি বলেন, যা বলার আমি লাইভ। এই হচ্ছে সাংবাদিকতা। এটা বন্ধ হওয়া উচিত। এবং নবীনগরের কথা সবসময় এই ধরনের অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে এবং আজীবন থাকবে। এটাই আমার কথা। দাদা, কথা খুব ভালো লাগছিল। আসলে বিভিন্ন প্রসঙ্গে কথা আলাপ আলোচনা হচ্ছিল। আপনি হয়তো আপনি এইভাবে লাইভ আপনি ১ ঘন্টার লাইভ ২ ঘন্টায় নিয়ে গেছেন। আমি বুঝতে পারি নাই কখন কিভাবে সময় চলে গেল। কিভাবে আসলে এই চলতে থাকলে অনেক রাত অবধি আসলে চালানো যাবে। বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনার কাছ থেকে শুনতে পারবো, যেগুলো আসলে সাংবাদিকতায় অনেক কাজে আসবে বা সাংবাদিকতায় কাজে লাগবে। যারা আম, মূলত প্রকৃত সাংবাদিক, তারা আপনাকে যদি ফলো করে, আমার মনে হয় যে সে এক সাংবাদিকতায় কিছু একটা করতে পারবে, আমার বিশ্বাস। যাই হোক, আমরা সেদিকে আর যাচ্ছি না, অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। তো শেষের দিকে চলে আসছে অনেকটা। আপনাকে আর অতটা বেশি মানে আমি পীড়া দেব না। অনেক কথা জানার চেষ্টা করেছি, অনেক প্রশ্ন করেছি। যে প্রশ্নগুলো জানি না আপনার কাছে কোনো কোনো প্রশ্ন হয়তো বিব্রতকর পরিস্থিতি আপনাকে ফেলেছে, আমার যত ধারণা। তবু আপনি উত্তর দিয়েছেন। আপনি আপনার অবস্থান থেকে প্রত্যেকটা প্রশ্নের যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি মনে করি দেশ বিদেশের বন্ধুরা যারা এই অনুষ্ঠানটি দেখেছেন, তারা আপনাকে নিয়ে নতুন ভাবে ভাবনায় হয়তো তাদের মধ্যে কাজ করবে, নতুন ভাবনা নিয়ে তারা হয়তো সামনের দিকে এগোবে আপনাকে নিয়ে। তো এই কথাগুলো আজকে যদি আপনাকে প্রশ্ন না করতাম, আমার মনে হয় যে এই কথাগুলো সারা জীবনের জন্যই লুকিয়ে থাকতো, আমরা জানার আর কোনো সুযোগ পেতাম না। তো আজকে যেহেতু পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাকে পেয়েছি, আমার মনে হয় যে এই প্রশ্নগুলো আসলে জানা উচিত এবং সেভাবে সঠিকভাবে জানার চেষ্টা করেছি। তো শেষ করতে যাব, শেষ করার আগে যদি আপনাকে একটু বলি যে যাবার বেলায় দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো অব্যক্ত আর কোনো কথা আছে কিনা, যেগুলা আসলে দর্শকদের জানানো উচিত। না, আমার মনে হয় আপনি এত প্রশ্ন আজকে করেছেন এবং আমি আপনাকে একটা সেলুট দেই যে সাংবাদিকতা তো আপনার মতো মানুষের আসা উচিত। সাংবাদিকতা পেশায় আপনার মতো মেধাবী এবং প্রশ্ন করতে পারে তাৎক্ষণিকভাবে এরকম সুন্দর গুছিয়ে, এরকম মানুষগুলি কেন পিছিয়ে আছেন আমি জানি না। এবং আমার বলতে ইচ্ছে করছে যে আপনাদের মতো মেধাবী গুণী মানুষগুলো সাংবাদিকতা পেশায় না আসার কারণে কিন্তু এখন ধান্দাবাজ, চাঁদাবাজ কিংবা দলবাজ, দলকানা, লেজুর ভিত্তিক সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তারা এই সুযোগটা নিচ্ছেন। আপনি রিপন আজকে যেভাবে আমাকে প্রশ্নবাণে জর্জরিত করেছেন, একজন সাংবাদিকের সেটাই হচ্ছে প্রধানতম গুণ, বৈশিষ্ট্য। সাংবাদিক মানেই প্রশ্ন করা। আপনি প্রশ্ন করতে হবে। একজন প্রশ্ন করতে করতে একজন, তিনি অতিথি, তিনি রাজনীতিবিদ না সংস্কৃতি কর্মী, না তিনি আমলা, তিনি প্রধানমন্ত্রী নাকি তিনি মন্ত্রী, এমপি, সেটি আপনার বিষয় নয়। তাকে যৌক্তিক প্রশ্ন করতে হবে, তাকে প্রশ্ন মানে জর্জরিত করতে হবে। কিন্তু সেটি শোভনভাবে, যেটা আপনি আজকে করেছেন। আমাকে অনেক আক্রমণাত্মক প্রশ্ন করেছেন। আমি প্রশ্নের জবাব না দিলেও পারতাম যে এগুলো তো আমার পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলি তো রিপন ভাইকে কেউ কেন কেউ করছে। রিপন ভাইয়ের সঙ্গে কেউ এই ধরনের প্রশ্নগুলি করেছে, কিংবা রিপন ভাই যখন নবীনগরে এসছে এই প্রশ্নগুলি তিনি শুনেছেন, সেই প্রশ্নগুলি আজকে সুযোগ নিয়েছেন। তো আমি আপনাকে সেলুট জানাই যে আপনি আজকে দুর্দান্ত একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। আমি তো ভাই প্রায়ই বলি যে রিপন ভাই, আমি তো আপনাকে ফলো করি, আমি অনুসরণ করি যে আপনি এই মুহূর্তে একটি ২ ঘন্টা লাইভ একেবারে সাবলীল ভাবে উপস্থাপনা করলেন এবং আপনার ভাষা, আপনার উচ্চারণ, আপনার শব্দচয়ন সবকিছু মিলিয়ে এটি একটি ন্যাশনাল পর্যায়ের আমি মনে করি টক শো আপনি উপস্থাপনা করছেন। সেজন্য আপনাকে স্পেশাল থ্যাংকস জানাই। আর বলার কিছু নেই। বলব শুধু এইটুকুই যে যারা আমার এই লাইভটা দেখেছেন কিংবা ইন ফিউচার রেকর্ডে দেখবেন, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আমার কথায় কষ্ট পাবেন,
তাদের কাছে দুঃখ প্রকাশ করে আবারও হাত জোড় করে বলবো, আসুন সবাই মিলে একটু সাংবাদিকতাটা করি, ধান্দাবাজিটা আমরা ছেড়ে দিই, আসুন সাংবাদিকতা করি। কি দরকার একজন, আপনি কি করছেন কি করছেন না আপনি যদি মনে করেন যে অন্যরা জানে না, সেটা তো ভুল। আপনি কার কাছ থেকে টাকা নিচ্ছেন, কার কাছ থেকে টাকা নিচ্ছেন না সবাই জানে। আপনি কোথায় যাচ্ছেন, কই ভেকু, কই ড্রেজার, কই বালু মহলে যাচ্ছেন, কোথায় থেকে কিভাবে টাকা নিয়ে আসছেন, এগুলি সবাই কিন্তু জানে, আপনার সামনে হয়তো বলে না, কিন্তু দেখেন ঠিকই কিন্তু নানাভাবে এগুলি আলোচনা হচ্ছে। অতএব সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো, আপনারা আপনাদের মেধা খাটিয়ে আপনাদের সত্যিকারের যে সাংবাদিকতা পেশায় যদি এসে থাকেন, যে না সাংবাদিকতার মাধ্যমে আপনি নবীনগরকে সেবা দিতে চান, আপনাকে একজন সাংসদ, একজন মন্ত্রী, একজন প্রধানমন্ত্রী কেন সম্মান করবে? একজন সাংসদ আপনাকে দেখলেই কেন সালাম দিবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, কারণটা কি? আপনি ফোর্থ গভর্নমেন্ট, সরকারের একটি অংশ, সরকারের 4টি অঙ্গের একটি অঙ্গ, সরকারের 3টি স্পেশাল অঙ্গ, 1 আইন বিভাগ, 2 বিচার বিভাগ, 3 শাসন বিভাগ, তারপরে হচ্ছে সংবাদপত্র, সাংবাদিক। আপনাকে কোথায় কই আনিস ভাই, রিপন ভাই, আপনি তো বিশিষ্ট সঙ্গীত শিল্পী, বিশিষ্ট একজন সাংস্কৃতিক সংগঠক, একজন আইনজীবী, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী, একজন ইন্টেলেকচুয়াল, একজন আর্কিটেক্ট, ওই তাদেরকে তো ফোর্থ গভর্নমেন্ট বলে না, সাংবাদিককে ফোর্থ গভর্নমেন্ট বলা হয়, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনি সেই স্তম্ভকে ধ্বংস করে দিচ্ছেন আপনার কতগুলো নাজায়েজ কাজের মাধ্যমে। এই কাজগুলিকে কোনোভাবে সাপোর্ট করা যায় না। আপনি মানুষকে বিপদে ফেলে টাকা নিচ্ছেন, গিয়ে ফোন দিচ্ছেন, এই এখানে কে বালু তুলে রে, আমি এটা ইউনোর কাছে, ইউনোর আমাকে পাঠাইছে, এটাই করছে সেই করছে। এগুলি তো কোনো কাজ না। সাংবাদিকতার কাজ হচ্ছে আপনি রিপোর্ট করে দিবেন, আপনার যদি কোনো অনৈতিকতার কাজ দেখেন, অনিয়ম দেখেন, দুর্নীতি দেখেন, রিপোর্ট করবেন। এই জায়গাগুলিতে আমি যদিও মানে এই বিষয়গুলিতে সবসময় সোচ্চার থাকি, কিন্তু আমি ভাইদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে এই কাজগুলি শুধু নবীনগরে না, ব্রাহ্মণবাড়িয়া না, কুমিল্লা না, সারা দেশে হচ্ছে। সেই সমস্ত সাংবাদিক বন্ধুরা আসুন, এগুলো একজন ভালো সাংসদ এখন নবীনগরে এসছে, তাকে আমরা সহযোগিতা করি। অ্যাডভোকেট এম এ মান্নান ভাই, তিনি একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ, তিনি যেহেতু এখন নবীনগরের এমপি হয়েছে, আসুন নবীনগর গত 54 বছরে যে জায়গায় আমরা যেতে পারিনি, যে নানান ধরনের সমস্যাগুলো ছিল, তার পাশে আমরা দাঁড়িয়ে তাকে সহযোগিতা করি, নানান পরামর্শ দিই, নানান ধরনের টিপস দিই, মানন ভাই আপনি এই কাজগুলো করুন। তিনি সাংবাদিকদের সহযোগিতায় নবীনগরকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে নবীনগরের এই 5ম বর্ষপূর্তিতে আমার শুধু এইটুকুই কথা, যে সাংবাদিকরা আসুন সবাই মিলে প্রকৃত সাংবাদিকতা করি, সত্যের পক্ষে দাঁড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ে যাই। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এই চমৎকার আলোচনায়। আজকে এটি আমি মনে করি যে একটি চমৎকার আলোচনা হয়েছে, এবং বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি যেভাবে আপনার কথাগুলো বললেন, অত্যন্ত সাবলীল ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করেছেন আপনার নবীনগরের কথার মাধ্যমে, সেটি মানুষ জানতে পেরেছে। আপনি বলছিলেন যে নবীনগরের কথা শুধু নাম, এটি যে শুধু নবীনগরের কথা বলবে তা কিন্তু না, এটা সারা দেশের কথা বলছে, সারা বিশ্বের কথা বলছে। তো এই নবীনগরের কথা শুধুমাত্র যে আজকে 5ম বর্ষ পূর্তি হয়েছে তা না, এটি যুগের পর যুগ যাবে। এর ভেতরে অনেক কিছু হবে, অনেক মানুষের সম্পৃক্ততা থাকবে, অনেক ঘটনার বা আলোচনা আসবে এখানে। তো এইভাবেই নবীনগরের কথা এগিয়ে যাবে, এটা আমার যেমন প্রত্যাশা, আমি মনে করি যে সকলের প্রত্যাশা সেটি। একটি সুষ্ঠু ধারা, একটি সঠিক সাংবাদিকতায় নবীনগরের কথা এগিয়ে যাবে। যেমনটি মানে বলা হয়েছে যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, যেখানেই ঘটনা সেখানেই সাংবাদিক, দাওয়াত দিয়ে নিয়ে সংবাদ তৈরি করে সেখানে সাংবাদিকতার ওই যে সম্মানী দেওয়া, এই কালচারটা আমার মনে হয় যে সেখান থেকে আমাদের ফিরিয়ে আসা উচিত। যেখানে ঘটনা হবে সেখানে সঠিক ঘটনা সাংবাদিকদের মাধ্যমে জনগণের সামনে চলে আসবে, সেটাই আমাদের প্রত্যাশা। এবং এই প্রত্যাশা রেখে নবীনগরের কথার উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি কামনা করে দেশ বিদেশের বন্ধুরা যারা এতক্ষণ আমাদের এই আয়োজন দেখেছেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করেছেন, আপনাদের সকলকে অঙ্কুর নবীনগরের কথা তথা আমার অঙ্কুর পরিবারের পক্ষ থেকেও আপনাদের সকলকে অসীম কৃতজ্ঞতা, অসীম ধন্যবাদ এবং সকলের প্রতি শুভকামনা জানিয়ে নবীনগরের কথার আজকের এই টকশোটি থেকে আমি আনিসুল হক রিপন বিদায় নিচ্ছি। সেই সাথে গৌরাঙ্গদার প্রতি অনেক কৃতজ্ঞতা জানিয়ে, বৌদিকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।
আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুধু 10 সেকেন্ডে রিপন ভাই একটু যুক্ত করতে চাই যে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর যে অনুষ্ঠানটি আপনি সঞ্চালনা করলেন, এই অনুষ্ঠানটি আজকে এখানেই থেমে যাবে না। আমি এই নবীনগরের কথার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরো কয়েকটি ধারাবাহিক, অর্থাৎ নবীনগরের কথার ৫ম বর্ষপূর্তি, দর্শকদের প্রত্যাশা ও প্রাপ্তি এই শিরোনামে আমি আরো কয়েকটি ধারাবাহিক কালকে থেকে প্রোগ্রাম করব। সেখানে নবীনগরের কথার সঙ্গে যারা বিগত দিনে যুক্ত হয়েছিলেন তারা তাদের প্রত্যাশিত কথাগুলো বলবেন এবং তাদের অব্যক্ত নানান কথাগুলো তুলে ধরবার চেষ্টা করবেন। সেই পর্যন্ত অবশ্যই সেই প্রোগ্রামগুলি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি গৌরাঙ্গ দেবনাথ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।